Assalamu alaikum everyone. I'm Afia Nawar, your today's host. I think I'm audible. Today is our last lecture and the topic is Building Modeling Part 2, which will be taken by Shariar Alam Bhai. Please tell your friends to join first if they are interested. If you have any kinds of question, you can ask him anytime. But if you are not comfortable at talking, you can comment on the chat box. Let me give the floor to Shariar Bhai. Bhai, you can start now. Okay, assalamu alaikum everyone. Hope you are doing well in this pandemic situation. Uh, so in our last lecture, we saw the modeling of the building. So আজকের লেকচারে আমরা যেটা করবো যে মেনলি হচ্ছে লোড অ্যাসাইন করবো এবং শেষে যদি যদি সময় থাকে আমাদের আমরা ডিজাইন পার্টটা সামান্য একটু দেখাবো। সো আর ডিলে না করে আমরা শুরু করি। সো এখানে হচ্ছে এই টাইপসে তোমার কি বলে মডেলিং এর টোটালি স্টেপসটা এখানে লেখা আছে। সো এই গ্রিন কালারগুলো হচ্ছে আমাদের হয়ে গেছে এখন পর্যন্ত। আমরা প্রথমে গ্রিড ডিফাইন করেছি, আমাদের গ্রিড ডিফাইন হয়ে গেছে, দেন হচ্ছে ম্যাটেরিয়াল ডিফাইন হয়ে গেছে, তারপরে প্রপার্টি ডিফাইন আমরা করেছি। আর মডেলিং দ্য ফ্রেম এটা হচ্ছে আমাদের সামান্য একটু কাজ বাকি আছে। যদি আমি একটু দেখাই আমাদেরকে অ্যাকচুয়ালি দিস, হ্যাঁ। সো এখানে দেখতে পাচ্ছ যে এখানে একটা স্টেয়ারের মতো আছে, স্টেয়ার মডেলিংটা আমাদের হচ্ছে বাকি আছে। সো স্টেয়ার মডেলিংটা দেখাই। স্টেয়ারের ক্ষেত্রে যেটা হয় যে তোমার এই মাঝখানে যে সেকশনটা, এই সেকশনটা তো তোমার মিড হাইটে থাকে, তাই না? তোমার ফ্লোরের মিড হাইটে সে তোমার যদি ফ্লোরটা যদি 10 ফিট হয়, তুমি এই ল্যান্ডিং দিয়ে উঠে তুমি এখানে 5 ফিট ডিস্টেন্সে আসলা, আবার ওঠার পরে আবার এই ডিস্টেন্সটুকু তুমি 5 ফিট দিয়ে গেলা, তাই না? সো এই ল্যান্ডিং পার্টটার জন্য আমাদেরকে হচ্ছে 5 ফিট হাইটে একটা রেফারেন্স প্লেন বানাতে হবে। তো একটু যদি দেখাই, এই আর হচ্ছে গিয়ে এটার সেলফ ওয়েটটা তো এইটা অটোমেটিক ক্যালকুলেট করে নেবে, কিন্তু মানে যে এই মেইনলি হচ্ছে এটা হচ্ছে একটা ওয়েস্ট স্ল্যাব আর কি, which is the main load transfer element of the structure of the stair. তো এই স্টেপগুলোর তো একটা ওয়েট আছে, তাই না? কিন্তু এই স্টেপগুলো আসলে এরকম স্টেপ বাই স্টেপ মডেল করাটা আমাদের জন্য একটু ডিফিকাল্ট হয়ে যায়। সো আমরা যেটা করব যে এরকম একটা অ্যাভারেজ হাইট ধরে আমরা এটাকে বসাই দিচ্ছি আমরা তোমার মানে সেই টেপসে ফর দ্য সেলফ ওয়েট, এবং এটা মোটামুটি মানে বলতে গেলে কাইন্ড অফ অ্যাকুরেটি আসে। সো এখানে এই টোটাল ডিস্টেন্সটা কাইন্ড অফ 10 ইঞ্চি বলা যায় আর কি, ঠিক আছে? এই অ্যাভারেজ ডেপথ থেকে এই যে ওয়েস্ট লেভেল নিচে পর্যন্ত এটা 10 ইঞ্চি বলা যায়। তো আমরা যদি চাই, আমাদের স্টেয়ারটা ছিল হচ্ছে এই প্যানেলটা, তো যেখানে স্টেয়ার আছে সেখানে তো স্ল্যাব থাকবে না, রাইট? তো আমরা যেটা করবো যে স্ল্যাবগুলো ডিলিট করে দিব। এখান থেকে আমরা অল স্টোর দিয়ে এখান থেকে স্ল্যাবটা সিলেক্ট করে জাস্ট তোমার কিবোর্ডে হিট ডিলিট, 3D তে দেখবো যে এখানকার তোমার স্ল্যাবটা ডিলিট হয়ে গেছে। আমরা একটা এলিভেশনে যাই, তোমার এখান থেকে যে কোনো একটা এলিভেশনে গেলেই হবে। সো আমি 1 নম্বরে যাই, গিয়ে হচ্ছে এখানে ড্রতে এসে দেন ড্র রেফারেন্স প্লেন, এবং এই যে ভার্টিক্যাল অফসেট এটা 5 ফিট হবে। এখানে যদি ইঞ্চে বলা আছে তো আমাদের 5 × 12 হচ্ছে তোমার 60 ইঞ্চি হয়। দিয়ে এন্টার দিয়ে তোমার হচ্ছে জাস্ট এই যে একটা ফ্লোরে একটা কর্নারে জাস্ট তুমি ক্লিক করবা, এন্ড দেখবা যে একটা এই যে রেফারেন্স প্লেন ক্রিয়েট হয়ে গেছে। তো বাকি ফ্লোরগুলোতে হচ্ছে তুমি সেম কাজটা করলে মানে 1 বাই 1 ক্লিক করলে সেটা রেফারেন্স প্লেন ক্রিয়েট হয়ে যাবে এখানে। সো এটা আমরা কেটে দিই। এবার হচ্ছে আমরা একটা রেফারেন্স প্লেনে যদি যাই, প্ল্যানে গেলে তুমি এখানে দেখবা যে রেফারেন্স প্লেনটা আসছে এখানে। সো এখানে আসলে আমরা এখন কিছু ড্র করি না, কারণ এটা একদম মিডল হাইটে, তো কিছু নাই এখানে। সো যেটা বললাম যে এখানে তোমার এই যে মাঝখানে একটা ল্যান্ডিং আছে না 5 ফিট হাইটে, যেটা এই যে তোমার এই 5 ফিট হাইটে যে ল্যান্ডিংটা সেটা আমরা আগে ড্র করব। আচ্ছা, তার আগে হচ্ছে স্টেয়ার একটা বিম দিতে হবে। তো সিম্পলিসিটির জন্য আমরা হচ্ছে একটা মানে এটা ফ্লোর বিম যেটা আমরা দিয়েছিলাম সেটা আমরা দিয়ে দিই এখানে, জাস্ট দিস ওয়ান চলি। 3D তে দেখো মাঝখানে একটা বিম ক্রিয়েট হয়ে গেছে অলরেডি। আর এই যে বাকি যে বিমগুলো আছে সেগুলো হচ্ছে আমাদেরকে ডিলিট করে দিতে হবে। এই যে মানে যে এইখানে যে বিমটা, তাই না, এই যে সবগুলো সিলেক্ট হয়েছে এগুলো হচ্ছে আমাদেরকে ডিলিট করে দেবে, এক্সেপ্ট ফর দ্য গ্রাউন্ড ফ্লোর। আচ্ছা, আমরা একটু ভুল করছি, এটা অল স্টোরি হবে না, এটা অ্যাকচুয়ালি সিমিলার স্টোরিতে আমাদের দিতে হবে। অল স্টোরিতে পড়ে গেছে ভুল করছো। তো এখানে জাস্ট যে ফ্লোর বিম দেন হচ্ছে সিমিলার স্টোরিজ দিলে দেখো এটা সিলেক্ট হয়ে গেছে। আর হচ্ছে গিয়ে আমাদের এই যে এই বিমগুলো হচ্ছে আমাদেরকে ডিলিট করে দিতে হবে। এই বিমগুলো হচ্ছে আমাদেরকে ডিলিট করে দিতে হবে। সো আমরা এই যে এই দুটো ইউজ করলে তুমি আপ ডাউন করতে পারো। এখন যেমন আমরা রেফারেন্স প্লেনে আসি, আমি যদি একটা নিচে যাই, এটা হচ্ছে আমার গ্রাউন্ড ফ্লোরটা, আবার একটু উপরে গেলে রেফারেন্স প্লেন, আবার উপরে গেলে আমার এই যে ফার্স্ট ফ্লোরটা। সো আমাদের ফার্স্ট ফ্লোরের বিমগুলো হচ্ছে আমাদের ডিলিট করে দিতে হবে। এখান থেকে এসে যে 3D দেখতে পাচ্ছ যেগুলো সিলেক্ট হয়ে গেছে, সো আমরা জাস্ট প্রেস
delete on your keyboard, and এগুলো delete হয়ে গেছে। আমাদের স্টিয়ার বিমটা ডিলিট হয়ে গেছে। শুধু হ্যাঁ, আমরা এখান থেকে 3D থেকে সিলেক্ট করি, এই চারটা হচ্ছে আমরা ডিলিট করে দিলাম। আমরা আবার রেফারেন্স প্লেনে যে স্টিয়ার মডেলটা তোমরা একটু ভালো করে দেখো, যে যা যা করি স্টেপ বাই স্টেপ দেখো। এবার একটা কুইক ড্র বিমের সাথে তুমি এখান থেকে যে কোনো একটা প্রপার্টি নিবা, যে কোনো তোমার যেটা ইচ্ছা, এবং এই যে ল্যান্ডিং এর উইথটা যেটা, এটা হচ্ছে আমাদের প্ল্যানে বলে দেওয়া আছে যেটা আমাদের 4 ফিট, ঠিক আছে। সো আমরা এখান থেকে যে 4 ফিট অফসেটে, 4 ফিট মিনস তোমার 48 ইঞ্চ দিয়ে আমরা একটা হচ্ছে আরেকটা বিম আঁকবো এখানে। এই যে তোমার একটা বিম হয়ে গেছে এখানে, এই যে 4 ফিট অফসেটে, ঠিক আছে। অফসেটটা মানে ভালো মতো দিও। তারপর হচ্ছে এবার আমাদের এই যে স্টেয়ারের জন্য আলাদা একটু করে আমরা যদি স্ল্যাব সেকশন ডিফাইন করি, যে 10 ইঞ্চি বলেছিলাম না আমরা, সেটা আমাদেরকে ডিফাইন করতে হবে। যে এখানে আছে ডিফাইন সেকশন প্রপার্টিজ স্ল্যাব সেকশনস, এখানে যে আমরা এটা সিমিলার একটা বানাবো, অ্যাড কপি অফ প্রপার্টি দিয়ে এখানে যে নাম দিই স্টেয়ার স্ল্যাব, এটা থিকনেস হবে 10 ইঞ্চি, ওকে। আর হচ্ছে এই ল্যান্ডিং এর জন্য আমি আলাদা করে একটা স্ল্যাব বানানো প্রেফার করি। কেন প্রেফার করি আমি এটা তোমাকে পরে বলতেছি, এটা তোমরা পরে বুঝবা। সো কপি দিয়ে আমরা সেটা ল্যান্ডিং স্ল্যাব দিই, আর এটার থিকনেস আমি দিলাম সে 6 ইঞ্চি দেবো না 5 ইঞ্চি থাকে না, আচ্ছা তাই থাকলো। সো দিয়ে ওকে। সো এই জায়গাটা হচ্ছে আমাদের কি ল্যান্ডিং স্ল্যাব ড্র হবে না। তোমরা যদি একটু 3D তে খেয়াল রাখো, যে এখানে এসে ড্র রেক্টেঙ্গুলার দিয়ে যে তোমরা কিন্তু ল্যান্ডিংটা তোমাকে সিলেক্ট করতে পারি। দেন হচ্ছে হ্যাঁ, এখানে এসে তোমার সিম্পলি ক্লিক করে ড্র্যাগ করে মানে তোমাকে আনতে হবে, ক্লিক করে ড্র্যাগ। ল্যাপটপ ড্র হয়ে গেছে। দেন হচ্ছে আমরা এই বিমটা হচ্ছে আমরা ডিলিট করে দেওয়া লাগবে আমাদের, এই যে এই বিমটা, এটা আমরা যে জাস্ট এই দুইটা পয়েন্ট নেওয়ার জন্য হচ্ছে আমরা এই বিমটা ড্র করেছিলাম। আমাদের পয়েন্ট পাওয়া হয়ে গেছে, আমরা বিমটা ডিলিট করে দিতে পারি। 3D দেখতে পাচ্ছ যে আমাদের ল্যান্ডিংটা ক্রিয়েট হয়ে গেছে, তাই না? সো এবার হচ্ছে একটু নিচে যে গ্রাউন্ড ফ্লোরে যাই, এগুলো তুমি একটু স্টেপ বাই স্টেপ দেখো। আচ্ছা, তার আগে একটা কাজ করেন, এখানে যে ড্রতে এসে স্ন্যাপ অপশনসে যাবা, মানে দেন লাইন এন্ডস এট মিড পয়েন্টস। আমি একটু ফাস্ট যাচ্ছি কারণ আমাদের একটু টপিকটা আজকে বেশি, তো তোমাদের কাছে রেকর্ডিং তো থাকছে, তোমরা আস্তে আস্তে এটা ধীরে ধীরে দেখে নিতে পারবা। সো এখান থেকে এবার হচ্ছে তোমার এই প্রথমটা নিবা, যে ড্র ফ্লোর 1, এটা হচ্ছে তোমার 1 বাই 1 ক্লিক করে করে বসাতে হবে। আমাদের আপাতত এটা আমাদের লাগবে। এখন হচ্ছে যে ল্যান্ডিং স্ল্যাবটাকে তোমার এই স্টিয়ার স্ল্যাবটা সিলেক্ট করবা। সো এটা একটু ভালো করে খেয়াল করে দেখো, প্রথম ক্লিকটা যে গ্রাউন্ড ফ্লোরে, ঠিক আছে, অ্যান্ড মেক শিওর সিমিলার স্টোরিজ অন। গ্রাউন্ড ফ্লোরে প্রথম ক্লিকটা এখানে করবা, সেকেন্ড ক্লিকটা করবা এটার যে মিড পয়েন্টটা তোমাকে অটোমেটিক স্ন্যাপ করবে। অটোক্যাডে যেমন যে মিড পয়েন্ট অটোমেটিক স্ন্যাপ করে, সেখানে যে মিড পয়েন্ট অটোমেটিক স্ন্যাপ করলে সেখানে আরেকটা ক্লিক করলা, ঠিক আছে। এরপরে কোথাও ক্লিক না করে তুমি সিম্পলি এই যে যেভাবে আছে সেভাবেই তুমি এক স্টেপ করে চলে যাবা। তারপরে থার্ড ক্লিকটা দেবা আছে এই স্ল্যাবের মাঝখানে, দিয়ে ফোর্থ ক্লিকটা এখানে, দেন হচ্ছে রাইট ক্লিক করে এক্সিট। অ্যান্ড তুমি 3D তে দেখো স্ল্যাবের একটা পাশ কিন্তু ক্রিয়েট হয়ে গেছে, তাই না? সিমিলারলি আবার এই যে বাকি অর্ধেক যদি ক্রিয়েট করি, তোমার এই যে এইটার মিড পয়েন্ট থেকে ফার্স্ট ক্লিক এখানে, সেকেন্ড ক্লিক এখানে, এরপরে আরেকটা স্টেপ উপরে গিয়ে থার্ড ক্লিকটা এখানে, ফোর্থ ক্লিকটা হবে এই তোমার এখানে, দেন আবার রাইট ক্লিক করে এক্সিট। অ্যান্ড তুমি 3D তে দেখো তোমার যে স্ল্যাবটা পুরোপুরি ক্রিয়েট হয়ে গেছে কিন্তু, মানে সরি স্টেয়ারটা, বুঝতে পারছো? এটা যদি 3D অফ করে আবার দিই, এই যে এটা ক্লিক করলে তোমাকে এরকম এক্সট্রুডেড ভিউ দেখায়। দেখো স্ল্যাবটা কিন্তু মানে স্টেয়ারের স্ল্যাবটা কিন্তু ভালো এখানে মোটা দেখাচ্ছে বাকিগুলোর তুলনায়, তাই না? কারণ এটা আমরা 10 ইঞ্চি দিয়েছিলাম ডিউ টু ওই যে সেলফ ওয়েটটা ক্যালকুলেট করার জন্য। সো আমাদের স্টেয়ার মডেলিং ডান, আমাদের মোস্টলি মডেলিং পার্ট আমাদের শেষ। মডেলিং দেখছেন আমাদের ডান। এবার হচ্ছে অ্যাসাইনিং সাপোর্ট অ্যাসাইন কতদিন হয়ে গেছে। এবার হচ্ছে ডিফাইনিং লোড প্যাটার্নস। সো লোড প্যাটার্নে যদি যাই, আমাদের লোড প্যাটার্ন কি কি আছে, আমাদের গ্র্যাভিটি লোডস আর হচ্ছে ল্যাটারাল লোড। তো গ্র্যাভিটি লোড সম্বন্ধে তো তোমাদের মোটামুটি আইডিয়া আছে, তাই না, যে কি কি লোড হতে পারে। তোমার স্ট্রাকচারের সেলফ ওয়েট, ফ্লোর ফিনিশ, তারপর হচ্ছে পার্টিশন ওয়াল, তারপর হচ্ছে তোমার লাইভ লোডের মধ্যে পরে হচ্ছে তোমার হিউম্যান লোড, তোমার ফার্নিচারের লোড, তারপর হচ্ছে ছাদে ওয়াটার ট্যাঙ্কের ওয়াটারের লোড। সো এগুলো হচ্ছে মোটামুটি তোমার লাইভ লোড। আর ল্যাটারাল লোড সম্বন্ধে যেহেতু আমাদের ধারণা খুবই কম,
সো আজকের লেকচারে আমি ট্রাই করেছি যতটুকু সম্ভব এই ল্যাটারাল লোড নিয়ে তোমাদেরকে একটা ভালো আইডিয়া দেওয়ার। সো আমরা এই গ্র্যাভিটি লোডগুলো আমরা একটু চটপট বসিয়ে ফেলি। সো এখানে আসি ডিফাইন লোড প্যাটার্ন, যেগুলো দেখবো তোমার ডেড লোড লাইব্রেরি অলরেডি সেটা অ্যাসাইন করা আছে। সো এবার ডেড লোডটা বলেছিলাম যেখানে সেলফ ওয়েট মাল্টিপ্লায়ার 1, দ্যাট মিনস তোমার এখানে স্ট্রাকচারের সব কম্পোনেন্টের সেলফ ওয়েটটা সে অটোমেটিক নিয়ে নিছে। এবার আমাদেরকে হচ্ছে আর কি কি আমাদের ডেড লোড আছে, এই যে সেলফ ওয়েটটা তো সে অটোমেটিক নিয়ে নিচ্ছে, আর আছে হচ্ছে ফ্লোর ফিনিশ। সো ফ্লোর ফিনিশ কি থাকে, তোমার যে টাইলস থাকে, তারপরে মোজাইক থাকে, তাই না, বা যে কেউ যদি ওই যে প্যাটার্ন স্টোন করে সেগুলো থাকে। সো সবগুলো একটা এভারেজ ইউনিট ওয়েট হচ্ছে 120 পাউন্ড পার কিউবিক ফিট। আর এই ফ্লোর ফিনিশের থিকনেস নর্মালি 2.5 ইঞ্চি হয়। তো আড়াই তো এখান থেকে তোমার যে যদি থিকনেস দিয়ে মাল্টিপ্লাই করলে সেটাকে পিএসএফ এ কনভার্ট হয়ে যায়। সো 25 পিএসএফ উইচ ইজ রাফলি 1.2 কিলোনিউটন পার মিটার স্কয়ার। আমরা এই পিএসএফ এ বসাই লোডটা ফ্লোর ফিনিশ। সো এখানে এসে আমাদেরকে আরেকটা লোড প্যাটার্ন উইচ ইজ সুপার ডেড, এটাকে আমরা নাম দিব হচ্ছে ফ্লোর ফিনিশ, দিয়ে অ্যাড নিউ লোড। আরেকটা দিব হচ্ছে আমরা পার্টিশন ওয়াল। আমার ডেড লোড গ্র্যাভিটি লোড ডিফাইন হয়ে গেলে এবার আমাদেরকে অ্যাসাইন করতে হবে। অ্যাসাইনে এসে আমরা এতদিন কি যে জয়েন্ট লোড, ফ্রেম লোড, শেল লোড সবই জয়েন্ট আর ফ্রেম লোড বসেছি, তাই না? আজকে আমরা দেখবো হচ্ছে শেল লোড। এই স্ল্যাবগুলো সবই তো তোমার শেল এলিমেন্ট। আমাদেরকে শেল লোড বসাতে হবে। শেল লোড এসে ইউনিফর্ম, তো ডেড লোডে না আমরা এটাকে ফ্লোর ফিনিশে বসাবো। ফ্লোর ফিনিশ আমরা কত ধরেছিলাম, 25 পিএসএফ, রাইট? তুমি এখানে ইউনিটটা খেয়াল রাখবে যে পাউন্ড পার স্কোয়ার ফিট হচ্ছে পিএসএফ, ঠিক আছে? এখানে কি ইউনিট আছে সেই হিসাব করে তোমাকে ভ্যালুটা বসাতে হবে। তো 25 দিয়ে এটা তো আমার যত জায়গায় স্ল্যাব আছে সব জায়গায় বসবে, তাই না? সব স্ল্যাবে আমার বসবে। এখন হচ্ছে প্রতিটা স্ল্যাবের মধ্যে ধরে ধরে সিলেক্ট করা যায়, এটা টাইম কনজিউম। তো আরেকটা উপায় আছে যেখানে সিলেক্টে এসে সিলেক্ট হচ্ছে প্রপার্টিস থেকে তোমার এই স্ল্যাব সেকশনস, সেখানে তোমার যতগুলো স্ল্যাব আছে, আমরা যে ল্যান্ডিং দিয়েছিলাম, প্ল্যাঙ্ক দিয়ে স্ল্যাব 5 অ্যান্ড স্ল্যাব স্টেয়ার স্লিপ দিয়েছিলাম, সবগুলো সিলেক্ট করে দিলে দেখো 3D তে দেখো আমার সব স্ল্যাব সিলেক্ট হয়ে গেছে, ইভেন দ্য স্টেয়ারসও সিলেক্ট হয়ে গেছে। দেন হচ্ছে অ্যাপ্লাই দিলাম, আমরা দিয়ে ওকে না ওকে, হ্যাঁ ওকে দিচ্ছি, আমাদের ফ্লোর ফিনিশটা আমাদের অ্যাড হয়ে গেল। এরপর নেক্সট হচ্ছে আমাদের পার্টিশন ওয়ালটা। তোমাদের আশেপাশে যে ওয়ালগুলো দেখতে পাচ্ছ সবগুলো হচ্ছে তোমার 5 ইঞ্চি ওয়াল। বাট আমাদের নর্মালি বিল্ডিং এ তোমার যে এক্সটেরিয়র ওয়াল, যেগুলো একদম বিল্ডিং এর আউটার মোস্ট ওয়াল যেগুলো, সেগুলো নর্মালি 10 ইঞ্চি হয়। সো 10 ইঞ্চ ওয়াল আর ব্রিকেরও মানে মোটামুটি ইউনিট ওয়েট বলা যায় 120 পাউন্ড পার কিউবিক ফিট। সো এখান থেকে তোমার যে এক্সটেরিয়র ওয়ালের লোডটা আছে তোমার যে 1000 পাউন্ড পার ফিট অথবা 1 কিপ পার ফিট, আর ইন্টারিয়র ওয়ালগুলো যেগুলো 5 ইঞ্চি উইচ ইজ অলরেডি মানে হাফ অফ দ্য লোড। সো এখানে 500 পাউন্ড অথবা 5.5 কিপ পার ফিট। সো এগুলো হচ্ছে মেম্বার লোড। আমাদের প্ল্যানে যদি দেখি যে এখানে এই পার্টিশন ওয়ালগুলো যে এগুলো তো সরাসরি বিমের উপর আছে, তাই না? অ্যান্ড যেহেতু তোমরা আপাতত বিগিনার লেভেলে আসো, সো যেই ওয়ালগুলো বিমের উপরে নাই সেগুলো আমরা আপাতত বসাচ্ছি না, এটা একটু ক্যালকুলেট করে বসাতে হিসাব করতে হয়। সো তোমাদের অ্যাসাইনমেন্টও তোমরা শুধু এই মেম্বারের উপর যে ওয়ালটা আছে সেটা তোমরা বসাবো অনলি। সো এই ওয়ালগুলো যদি এখন বসাই আমরা সিমিলার স্টোরেজ অন, আর গ্রাউন্ড ফ্লোরে তো কোনো ওয়াল থাকছে না, শুধুমাত্র তোমার এই যে উপরের ফ্লোর করে, তাই না? গ্রাউন্ড ফ্লোরে তোমার পার্কিং থাকবে। সো উপরে এই যে এই ফ্লোরে এবং এই 3টা ফ্লোরে এখান থেকে সিমিলার স্টোরেজ অন রেখে তুমি হচ্ছে আগে আমরা এক্সটেরিয়র গুলো বসাই, এক্সটেরিয়র গুলো সিলেক্ট করি আমরা, এক্সটেরিয়র ওয়ালগুলো। একটু খেয়াল করলে দেখবা যে রুফের ওয়ালগুলো কিন্তু সিলেক্ট হয়ে গেছে, তাই না? সিমিলার স্টোরের কারণে যে রুফটা তো এই স্টোরে সিমিলার ছিল। সো আমরা তো এখন ওই যে রুফেরটা ধরে ধরে আমরা আনসিলেক্ট না করে এখান থেকে ডিসিলেক্টে এসে এই স্টোরেজে থেকে আবার জাস্ট তোমরা রুফটাকে তোমরা ডিসিলেক্ট করে দেবে, দেখবে যে 3D থেকে এই রুফটা হচ্ছে ডিসিলেক্ট হয়ে গেছে। সো এবার হচ্ছে অ্যাসাইনে গিয়ে এটা হবে ফ্রেম লোড। ফ্রেম লোডকে তোমার এই যে 1 কিপ পার ফিট অ্যান্ড মেক শিওর দিস ইজ পার্টিশন ওয়াল, ঠিক আছে? 1 কিপ পার ফিট দিয়ে অ্যাপ্লাই, ঠিক আছে? এই যে তোমার এই যে পেরিফেরি যে যতগুলো আছে সবগুলাতে 1 কিপ পার ফিট অ্যাপ্লাই হয়ে গেছে। সো এবার হচ্ছে ইন্টারিয়র ওয়ালগুলা, এর ওয়ালগুলাতে দিলে তোমার এই যে এই সবগুলা আবার ভিতরেগুলা সিলেক্ট করে দিলে তো আগের মতো এই রুফেরগুলো সিলেক্ট হয়ে গেছে, তাই না? তো আবার আমাকে আবার এই যে রুফটাকে ডিসিলেক্ট করে দিতে হবে, দিয়ে হচ্ছে এবার তোমার 0.5 কিপ পার ফিট অ্যাপ্লাই।
সো দেখতে পাচ্ছ যে বাইরের ওয়ালগুলো আমার এখানে সব হয়েছে 1 কিপ পার ফিট এবং ভিতরেগুলোতে সব 0.5 কিপ পার ফিট লোড অ্যাপ্লাই হয়েছে। আরেকটা যেটা আছে সেটা হচ্ছে তোমার ছাদে প্যারাপেট আছে না, সেই প্যারাপেটে একটা তোমার 3 ফিট ওয়াল থাকে, তাই না? নর্মাল ফ্ল্যাটের ভিতরে তো তোমার 10 ফিট ওয়াল থাকে পুরো একদম, মানে কি বলে ফ্লোর থেকে সিলিং পর্যন্ত, বাট ছাদে তো অনলি 3 ফিট হাইট থাকে। সো এটা দিয়ে ক্যালকুলেট করলে আসে আমার হচ্ছে রাফলি 0.15 কিপ পার ফিট আসে। সো এটা বসাই দিই এখানে যে 0.15 কিপ পার ফিট। এবার হচ্ছে আমরা সরাসরি রুফে চলে যাই একেবারে। দিস ইজ আওয়ার রুফ, 4th ফ্লোরটা হচ্ছে আমাদের রুফ। সেখান থেকে এবার হচ্ছে আমরা 1 স্টোরি অন করতে হবে, এটা অপশনটা চলে গেছে। তো এই আনডিফর্ম শেপে ক্লিক করলে আবার তোমার অপশনটা চলে আসবে। সো 1 স্টোরি দিয়ে এখানে তোমার যে সবগুলো ক্লিক করতে হয় একটা একটা করে বাইরেগুলো। Make sure the 1 story is on. This is the top floor roof. দিয়ে হচ্ছে অ্যাপ্লাই। সো এবার আমরা 3D তে দেখি, দেখছো আমার ভিতরেগুলা 0.5 অ্যাপ্লাই হয়েছে, বাইরেগুলা 1 অ্যাপ্লাই হয়েছে এবং ছাদেরটা 0.15 মানে অ্যাপ্লাই হয়েছে। আচ্ছা এই একটা কি মিসিং গেছে? আচ্ছা এখানে বিম নাই অ্যাকচুয়ালি। এইটা অ্যাকচুয়ালি তোমার যেটা হবে এখানে তোমার এটা 1.5 হবে না, এখানে তোমার যে কি বলে চিলেকোটা হবে। তো চিলেকোটা হলে তোমার এখানে বলতে গেলে তোমার পুরা 10 ফিট ওয়াল হবে। সো আমরা আপাতত চেঞ্জ করছি, তোমরা যদি বসায় তোলে বসায় তুমি, বাট অ্যাকচুয়াল প্রজেক্টে কাজ করতে গেলে তোমাকে এখানে পুরো ওই চিলেকোটা পর্যন্ত ওয়ালটা লোড ধরে তোমাকে দিতে হবে এখানে। আমি আপাতত কালেকশন করছি না। এবারে হচ্ছে লাইভ লোডটা। আচ্ছা লাইভ লোডে যেটা তোমার এই যে বিএনবিসি থেকে টেবিল নেওয়া আছে, টেবিলটা অনেক বড়, আমাদের যতটুকু দরকার আমরা ঠিক ততটুকু নিয়েছি। এখানে যে রেসিডেন্সিয়ালের ভিতরে এখানে অনেক কিছু আছে, আমাদের হচ্ছে এই যে এটা অল আদার এরিয়াস, এটা হচ্ছে আমাদের 2 কিলোনিউটন পার মিটার স্কোয়ার। এটা কিলোনিউটন পার মিটার স্কোয়ার দেওয়া, which is roughly তোমার 40 psf। 40 psf সে তোমার কি বলে ব্যালকনি এবং স্টেয়ার বাদে, ঠিক আছে? স্টেয়ার এবং ব্যালকনি বাদে সব জায়গায় 40 psf। আর স্টেয়ারে হচ্ছে তোমার এই যে 4.8 মানে তোমার 100 psf এর মতো প্রায়। তো আমরা যদি সামারাইজ করি, আমাদের রুমের ভিতরে হচ্ছে তোমার 40 psf, স্টেয়ারের ভিতরে 100 psf, স্টেয়ার অ্যান্ড ব্যালকনি দুই জায়গায় তোমাকে 100 psf দিতে হবে। আরেকটা হচ্ছে রুফেরটা পরে বলি, আমরা স্টেয়ার আর ইসেরটা বসে রুমেরটা বসাইনি। তো আগের মতোই সিমিলার স্টোরিজ দিয়ে আবার চলে গেছে। সিমিলার স্টোরিজ অন করে আমরা লাইভ লোডটা বসাই। সাইন শেল লোড ইউনিফর্ম, এখানে এসে লাইভে এসে সবগুলো সিলেক্ট করবা, করলে হচ্ছে ওই আগের মতো ইয়ার রুফেরগুলো সিলেক্ট হয়ে গেছে। তো আমরা স্টোরি এখান থেকে স্টোরিজে এসে তোমার এটা ডিসিলেক্ট করতে হবে রুফেরটা। সো এটা হচ্ছে 40 psf দিলে। আচ্ছা এটা তো রুফ তো তাই দেখাচ্ছে না, নিচে গেলে দেখবে যেখানে 40 psf তোমার অ্যাপ্লাই হয়ে গেছে। আরেকটা হচ্ছে তোমার স্টেয়ারগুলো এখন তোমার ইয়াতে 2D তে সিলেক্ট করা যায় না, তোমাকে 3D তে সিলেক্ট করতে হবে। আরেকটা যেটা করতে পারো, এখানে সিলেক্টে এসে তুমি ওই প্রপার্টি দিয়ে সিলেক্ট করতে পারো অ্যাবস্ট্রাকশন, এখানে যে স্টেয়ার স্ল্যাব আর হচ্ছে ল্যান্ডিং স্ল্যাব দুইটা সিলেক্ট করলে দেখো 3D তে দেখো তোমার যেগুলো সব সিলেক্ট হয়ে গেছে পুরো স্টেয়ারটা। সো আমরা এখানে 100 psf লাইভ লোড দিয়ে দিই অ্যান্ড এখানে 100 দেখাচ্ছে যে। সো আমাদের লাইভ লোডও মোটামুটি। আচ্ছা আমাদের রুফ লাইভ লোডটা বাকি আছে। রুফ লাইভ লোড আমি এখানে অ্যাড করতে ভুলে গেছি। আমি যখন এটা দেবো কি বলে ফাইলটা দেবো, তখন আমি হচ্ছে এটা অ্যাড করে দেবো। রুফ লাইভ লোড হচ্ছে আমাদের এই ফ্ল্যাট রুফের জন্য 20 psf আমাদেরকে দিতে হবে। সো আমরা রুফে চলে যাই, এখানে এসে 1 স্টোরিজ দেন হচ্ছে আচ্ছা আরেকটা কথা সেটা হচ্ছে যে আমাদেরকে এই রুফের জন্য আমাদেরকে রুফ লাইভ লোড আবার ডিফাইন করা আছে। এটা আবার অ্যাপ্লাই হয়ে গেছে। আমাদেরকে হচ্ছে এই রুফ লাইভ লোডের জন্য আলাদা একটা লোড প্যাটার্ন ডিফাইন করতে হবে, সেটা হচ্ছে আমাদের রুফ লাইভ লোড। ঠিক আছে, এখানে তোমার পাবা এই যে রুফ লাইভ, এটা হচ্ছে কম্বিনেশনের লাগে, যেন আমাদেরকে তোমার এটা ভিন্ন করে অ্যাড করতে হয়। সো ওকে দিয়ে আমরা এই যে জাস্ট এই রুফগুলো সিলেক্ট করে মেক শিওর 1 story is on, then as an shell loads uniform, then this should be roof live load and 20 psf দিয়ে অ্যাপ্লাই। আমাদের হচ্ছে তাহলে ডেড লোড লাইভ লোড সবই অ্যাপ্লাই হয়ে গেল। আচ্ছা ওকে,
আচ্ছা, আমাদের ডেড লোড, লাইভ লোড আমাদের সবই অ্যাপ্লাই হয়ে গেল। হচ্ছে আমাদের আর্থকুয়েক লোড আর উইন্ড লোডটা সব কি গ্র্যাভিটি লোড অ্যাপ্লাই হয়ে গেছে? হোপফুলি ইয়েস। এটা দেখাচ্ছে না কেন? আমরা একবার দেখি যে আমাদের মানে সবগুলো কি মানে অ্যাপ্লাই হয়ে গেছে কিনা। সো এখানে আমরা পার্টিশন ওয়ালটা দেখি, সেটা রুফে না, পার্টিশন ওয়াল সব ঠিক আছে আমাদের। আর এখানে তো এটা তো মেম্বার লোড, এবার এটা শেল লোডটা দেখি। আমরা লাইভ লোড 40 পিএসএফ, এখানে 100 পিএসএফ, হচ্ছে ফ্লোর ফিনিশ ঠিক আছে 25 পিএসএফ, হচ্ছে রুফ লাইভ লোডটা এখানে আসবে না, এটা উপরে আসবে। ঠিক আছে, আমাদের আমাদের গ্র্যাভিটি লোড সব অ্যাসাইন হয়ে গেছে। আচ্ছা, এবার হচ্ছে তোমার আর্থকুয়েক লোডের পার্টটা। এবার হচ্ছে আর্থকুয়েক লোডের পার্টটা। সো তোমার এই হয়ে গেল। সো এই গ্র্যাভিটি লোডটা যতটা তোমার সিম্পলি কাজ করে, যে তোমার ডিরেক্টলি স্ট্রাকচারে অ্যাসাইন হচ্ছে, তারপরে উইন্ড লোডটা মোটামুটি প্রেডিক্ট করা মানে খুবই সহজ, যে একটা প্রেশার দিচ্ছ, প্রেশারের কারণে একটা ফোর্স জেনারেট হচ্ছে। বাট আর্থকুয়েক লোডটা তোমার এটা কিন্তু ডিটারমাইন করে এত ইজি না। ইট ইজ দ্য মোস্ট কমপ্লেক্স লোড অফ দ্য স্ট্রাকচার। তো আমি একটু দেখাই এই কতটা কমপ্লেক্স। তো এটা দেখতে পাচ্ছ তোমার ওই যে যদি এটা তোমার একটা আর্থকুয়েকের এপিসেন্টার হয়, তুমি যদি একটা পুকুরের মধ্যে একটা ঢিল ছুঁড়ে মারো, তোমার দেখবা যে ঢেউটা কিন্তু আস্তে আস্তে চতুর্দিকে ছড়ায়, তাই না? তো আর্থকুয়েকের ক্ষেত্রে সেম, যেখানে আর্থকুয়েকটা যেখানে শুরু হয়, তার উপরে তোমার এই আর্থকুয়েকের ওয়েভটা ওই পানির ওয়েভের মতো এটা আস্তে আস্তে চতুর্দিকে ছড়াতে থাকে। যখন এটা তোমার এই যে স্ট্রাকচারকে হিট করে এখানে ওয়েভটা এসে, তখনই হচ্ছে তোমার এই যে এরকম সেই যে তোমার সাইজনিক ওয়েভটা এদিক থেকে আসতেছে। সো যার কারণে হচ্ছে সেখানে কলম পেন অপশন করি। হ্যাঁ, সো এই সাইজনিক ওয়েভটা যখন তোমার বিল্ডিংকে হিট করতেছে, তখন তোমার এই গ্রাউন্ডটা এরকম ব্যাক অ্যান্ড ফুট মুভ করবে। ঠিক আছে, সামনে বসে হচ্ছে এরকম মুভ করবে, আর হচ্ছে ভার্টিক্যালি একটু মুভ করবে, কারণ ওই যে এরকম ঢেউয়ের মতো আসে না। সো এই যে কি বলো, এভারেজ থেকে যে উপরে উঠানামা করে ঢেউটা, সেটার জন্য তোমার এই যে স্ট্রাকচারটা ভার্টিক্যাল ইফেক্টও আসে। সো মোটামুটি তোমার বলতে গেলে তোমার এই যে আর্টটা হচ্ছে এই এরকম তোমার একটা সাইক্লিক তোমাকে লোডিং দিবে স্ট্রাকচারের উপর, যেটা তোমার সামনে যাবে পিছনে যাবে। সো বাসে যেমন দেখো যে তোমার বাসটা আগাইলে তুমি যদি দাঁড়ায় থাকো, তোমার পা হচ্ছে তোমার বাসের সাথে সাথে গতিশীল হয়, বাট তোমার বডির উপরের পোর্শনটা কিন্তু পিছনে থেকে যেতে চায়, বিকজ অফ দ্য ইনার্শিয়া। বিল্ডিং ও সেম, তোমার বিল্ডিং এর এই গ্রাউন্ডের সাথে পার্টটা হচ্ছে আগায় যায়, বাট এই যে ইনার্শিয়ার কারণে উপরের পোর্শনটা হচ্ছে আগের জায়গায় থেকে যেতে চায়। সো এই কারণে হচ্ছে তোমার কলামগুলো যেরকম ডিস্টর্ট হয়ে যায়। এই ডিস্টরশনের কারণেই হচ্ছে তোমার স্ট্রাকচারে যত রকম ফোর্স ডেভেলপ করে। আর কলামগুলো যখন এরকম বাঁকা হয়ে যায়, তখন এই বিমগুলো আর স্ট্রেট থাকতে পারে না, বিমগুলো হচ্ছে এরকম বাঁকা হয়ে যায়। সো এই ফোর্সটা আসলে তোমার আসছে কোথা থেকে? স্ট্রাকচার ওয়েট থেকে না। তো ওয়েটটা কোথায়? তোমার এই যে বেশিরভাগই হচ্ছে স্ল্যাবের মধ্যে তোমার সীমাবদ্ধ ওয়েটটা। সো যদি দেখাই যে এখানে তোমার এইখানে তোমার যদি ডেড লোড, লাইভ লোড যা আছে সবই তো তোমার মানে রুফের মধ্যে থাকে, তাই না? সো তোমার গ্রাউন্ডটা এক্সেলারেট করলে রুফটা তোমার আগের জায়গায় চলে যাচ্ছে। সো এই যে ডিসপ্লেসমেন্ট হচ্ছে, যে ইউটা হচ্ছে ডিসপ্লেসমেন্ট, তাই না? তো এই ডিসপ্লেসমেন্টটা সো অ্যাকচুয়ালি ইনার্শিয়া ফোর্সটা আসলে কত? সো দিস ইজ মানে এফ ইকুয়ালস টু কে ইন্টু এক্স। এক্স তো না, সো এটা আমাদের ইউ, কে ইন্টু ইউ। তো কেটা হচ্ছে আমাদের স্টিফনেস, মানে স্টিফনেস অফ দ্য স্ট্রাকচার। সো এই কেটা বের করা একটু টাফ, এই জন্য আমরা হচ্ছে আমার অ্যাক্সেলারেশনের মাধ্যমে বের করি। যে ইউকে তুমি একবার ডেরিভেটিভ করলে সেটা হয় ডিটি, অ্যাকচুয়ালি ডেরিভেটিভ করলে তুমি হচ্ছে ভেলোসিটি পাচ্ছ, এবং ভেলোসিটিকে আরেকবার ডেরিভেটিভ করলে তুমি হচ্ছে অ্যাক্সেলারেশন পাচ্ছ, তাই না? তোমার এই স্ট্রাকচারের অ্যাক্সেলারেশনটা তুমি পাচ্ছ। সো এই নিউটনের থার্ড ল তোমরা পড়ে আসছো যে এফ ইকুয়ালস টু এম এ, তাই না? সো এই ইনার্শিয়া ফোর্সের ভ্যালুটা হচ্ছে তোমার এফ ইকুয়ালস টু এম এ। সো এটা যদি একটু ভিজুয়ালাইজ করো তোমাকে, যে একটা যে বিল্ডিং এর টপ তুমি একটা ট্রাক্টরের মাধ্যমে এভাবে টেনে ধরছো, তাই না? টেনে ধরার পর তুমি এখান থেকে হচ্ছে তুমি এই রোপটা হঠাৎ করে তুমি সেখান থেকে কেটে দিলা। কেটে দেওয়ার পর কি হবে? যদি মানে এটা একটু ইলাস্টিক স্ট্রাকচার হয়, এই তোমার বিল্ডিং এর টপটা এরকম এই যে এরকম পিছনে যাবে, সামনে আসবে, তাই না? তো লাইক মানে ইটস লাইক তোমার পেন্ডুলামের মতো, একবার এদিকে যাবে আরেকবার এদিকে আসবে, তাই না? এরকম পেন্ডুলামের মতো। সেটাকে তোমার একটা ইনভার্টেড পেন্ডুলামের মতো এটা হচ্ছে একটা কনসিডার করা যায়।
সো সো তোমার এখানে এই যে যেটাতে তোমার যে মাসটা হচ্ছে তোমার বিল্ডিং এর যে ফ্লোরের যে ওয়েটটা সেটা উপরে একটা পয়েন্টে কনসেন্ট্রেটেড থাকবে, এবং এই যদি রুফের ডিসপ্লেসমেন্টটা যদি দেখো এখান থেকে তোমার এই যে এতটুকু তো ডিসপ্লেসমেন্ট, তাই না? তো ডিসপ্লেসমেন্টটাকে তুমি টাইমের সাথে প্লট করলে যে এরকম একটা কার্ভ পাবা তুমি, ঠিক আছে, যেটা হচ্ছে তোমার অ্যাম্পলিটিউডটা আস্তে আস্তে কমবে। সো আচ্ছা, লোডিং নিয়ে আরেকটু বলা আছে পরে। সো মেজর গোলস অফ সাইসমিক কোড। আচ্ছা, তুমি এখন তোমার আর্থকুয়েক কখন আসবে, কবে আসবে, এটা আসলে প্রেডিক্ট করা খুবই টাফ। তো বেস্ট ওয়ে টু কাউন্টারাক্ট দিস ইজ টু build a building that can resist that earthquake, তাই না? তুমি বর্তমানে অনেক কোড আছে, তো আগের দিনে হচ্ছে এত কোড ছিল না। তোমার ওই যে 1994-এ নর্থ রিজ আর্থকুয়েকের পরে হচ্ছে তোমার এই বিভিন্ন কোডগুলোতে তারা সাইসমিক জিনিসটাকে মানে খুব গুরুত্ব সহকারে দেখছে। সো ওই কোডের মেইন উদ্দেশ্য হচ্ছে মিনিমাইজ দ্য হ্যাজার্ড টু লাইফ। দ্যাট মিনস তোমার হচ্ছে যাতে বিল্ডিংটা কলাপস করে মানুষজন মারা না যায়। এটাই হচ্ছে তোমার মানে সব সাইসমিক কোডের একদম মেজর গোল, এটা মেজর প্রিন্সিপাল, যে স্ট্রাকচারে যাই হোক মানুষ যাতে মারা না যায়। একটা হচ্ছে ইনক্রিজ দ্য এক্সপেক্টেড পারফরমেন্স অফ দ্য স্ট্রাকচার, যাতে তোমার স্ট্রাকচারটা মানে ওই একটা কি বলে মেজর আর্থকুয়েক হিট করার পর যাতে একটা খুব একটা ড্যামেজ না হয়। আর একটা হচ্ছে যে ইমপ্রুভ দ্য ক্যাপাবিলিটি অফ এসেনশিয়াল ফ্যাসিলিটিস টু ফাংশন আফটার অ্যান আর্থকুয়েক। সে তোমার একটা মেজর আর্থকুয়েক আমাদের শহরে হিট করলো, হিট করার পরে হচ্ছে আমাদের অনেকগুলা বিল্ডিং ভেঙে পড়ে গেল, তাই না? ভেঙে পড়ার পরে হচ্ছে তুমি হচ্ছে অনেক মানুষ হচ্ছে তোমার আহত হইলো, আহত হওয়ার পর তুমি তাদেরকে হসপিটাল নিয়ে গেলে, হসপিটালে গিয়ে দেখলে যে তোমার হসপিটালটা ভেঙে চলে গেছে। তখন কি হবে, যে তোমার এই ডিজাস্টারটা আরো বেশি ডেঞ্জারাস হয়ে যাবে না? সো তোমাদেরকে ওই হসপিটালগুলো অ্যান্ড আদার্স কিছু ফ্যাসিলিটিস আছে, সেগুলোকে এমনভাবে ডিজাইন করতে হবে যে এটা মেজর আর্থকুয়েক সেগুলোতে যাতে খুব একটা কিছু না হয়, ঠিক আছে? সেটা একটু করে বলতেছি। আর সাইসমিক ডিজাইনের যেটা বললাম যে প্রাইমারি কনসার্ন উইথ স্ট্রাকচারাল সেফটি ডিউরিং মেজর আর্থকুয়েক, which also concerned for serviceability and potential economic loss. সার্ভিসিবিলিটি মানে মেইনলি বোঝা যে একটা মডারেট আর্থকুয়েক যদি হিট করে, ওই মডারেট আর্থকুয়েক হিট করার পর যাতে তোমার এটা বিল্ডিংটা ইউজেবল থাকে, মানে একেবারে যাতে খুব খারাপ অবস্থা না হয়। আর তোমার ওই যে অফিস বিল্ডিং গুলো যদি ভেঙে চলে যায় তখন হচ্ছে সেখানে খুব লসটা একটু বেশি হয় ওখানে আসলে বলতে গেলে, ইকোনমিক লসটা। আর হচ্ছে তোমার requires understanding of structural behavior under inelastic and cyclic deformation. সো তোমরা এখানে সেকেন্ড ইয়ারে যারা আছো তাদের জন্য হয়তো একটু বোঝাটা একটু কষ্ট হবে, অর্থাৎ থার্ড ইয়ার স্টুডেন্টদের শুড আন্ডারস্ট্যান্ড দিস থিং, যে ইলাস্টিক আর ইনইলাস্টিক ডিফরমেশনকে তোমরা তো আশা করে জানো, তাই না? তোমরা স্ট্রেস স্ট্রেন পড়েছো, তো স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম যদি একই স্টিল স্ট্রেস স্ট্রেন ডায়াগ্রাম দেখলাম যে একটা স্ট্রেট লাইন আসে তারপরে হচ্ছে এরকম ইল্ড করা যায়, তাই না? তো এতটুকু পোর্শন হচ্ছে আমার ইনইলাস্টিক, আর এই এতটুকু পোর্শন হচ্ছে আমার ইলাস্টিক রেঞ্জের মধ্যে আছে। সো এই ইলাস্টিক আর ইনইলাস্টিক যেটা তোমার একটা স্ট্রাকচার তোমার আর্থকুয়েকের পরে মানে ফুললি ইলাস্টিক বিহেভ করবে সেটা আমরা চাই না। আমরা চাই যে ওই স্ট্রাকচারটা কিছুটা ইনইলাস্টিক ডিফরমেশন দেখ, আমরা এটা চাইবো। কারণ তোমার স্ট্রাকচারকে মানে একটা মেজর আর্থকুয়েকের স্ট্রাকচারটা ফুললি ইলাস্টিক বিহেভ করবে সেটা আসলে খুবই এক্সপেন্সিভ হয়ে যায়। সো elastic behavior means your building is hit with earthquake and after the earthquake you get your structure back intact, তাই না? সো এটা একটু ভিজুয়ালাইজ করার জন্য যদি বলি, যদি একটা ছোট স্টিল স্কেল নাও, স্টিল স্কেল তুমি যদি একটা মানে ফোর্স দিতে থাকো, তাই না, সেটা তুমি ফোর্সটা ছড়াই ফেললে সেটা হচ্ছে আবার আগের পজিশনে চলে আসতেছে, তাই না? সো সেটা হচ্ছে ইলাস্টিক বিহেভিয়ার। তুমি এত জোরে ফোর্স দিলা যে সেটা হচ্ছে বেন্ড হয়ে গেল একেবারে, সো সেটা কোনোভাবে তোমার ওই যে আগের পজিশনে ফিরে আসতেছে না, একটা পার্মানেন্ট ড্যামেজ হয়ে গেল, সেটা হচ্ছে তোমার ইনইলাস্টিক বিহেভিয়ার। তো স্ট্রাকচারে তোমার যে আর্থকুয়েক যখন হিট করে, আর্থকুয়েকে লোডটাকে আমরা এইভাবে কনসিডার করে নিই যে এরকম হিট করার পরে তোমার এই স্ট্রাকচারটা কিছুটা পার্মানেন্টলি ডিফর্ম করবে কিছুটা, কিন্তু আচ্ছা আমি বলতেছি একটু করে, তোমার স্ট্রাকচারটা পার্মানেন্টলি ডিফর্ম করবে। আচ্ছা, সো এই পার্মানেন্ট ডিফর্মেশন কিছুটা আমরা হচ্ছে অ্যালাউ করি, এই যেটাই সামটাইম as expected, traditionally focused on reduce the risk of the life and which prevent collapse under the most intense earthquake. এই মোস্ট ইন্টেন্স আর্থকুয়েকটা আসলে যেটা বোঝায় তোমার
1 in 2500 ইয়ার্স রিটার্ন পিরিয়ড, মানে যে ভূমিকম্পটা তোমার প্রতি 2500 বছরে একবার হয়, ঠিক আছে? এটা হচ্ছে তোমার কি বলে এসির গাইডলাইন, এটা যে প্রতি 2500 বছরে একবার হয় এরকম একটা আর্থকুয়েক তোমার স্ট্রাকচারকে হিট করার পরও যাতে তোমার সেটা কলাপস না করে যায়, হয়তো মানে তোমার একটা সার্ভিসিবিলিটি চলে যাবে যে তুমি এই বিল্ডিংটা ইউজ করতে পারবে না, কিন্তু যেটাতে ভেঙে না পড়ে তুমি যাতে জানমাল নিয়ে বেরোয় আসতে পারো সেই সুবিধাটা যাতে থাকে। এটা হচ্ছে তোমার সাইসমিক ডিজাইনের মেইন প্রিন্সিপাল। একটা হচ্ছে রিকোয়ারমেন্ট ফর ডাক্টিলিটি, যেটা বললাম যে তোমার ইনইলাস্টিক ডিফরমেশন, যেটা তাই না, স্টেস্টেন ডায়াগ্রামটা এরকম হলে তাই না, তো যে স্ট্রাকচার ডাক্টিলিটি হিসেবে মানে যে এই ডিফরমেশনটুকু ইনইলাস্টিক ডিফরমেশন যেটা তাই না, ইনইলাস্টিক ডিফরমেশনটুকু যে স্ট্রাকচার ডাক্টিলিটি যত বেশি হবে সেই স্ট্রাকচারের ইনইলাস্টিক ডিফর্মেবিলিটি তত বেশি হবে। আচ্ছা, এই যে ইকোনমিক্যাল আর্থকুয়েক রেজিস্ট্যান্স, আচ্ছা সে তুমি এখানে একটা বিল্ডিং আছে, কলাম আছে, এখানে কিছু কলাম আছে এন্ড কিছু বিম টিম আছে, তো সে তোমার আর্থকুয়েক হিট করার পর তুমি চাচ্ছ না যে এই কলামগুলো তোমার বেশি ক্ষতিগ্রস্ত, তুমি এখানে কিছু ব্রেসিং দিয়ে দিলে, এরকম ক্রস ব্রেসিং, এই জয়েন্টগুলো ডিসপ্লেস হয়ে গেলে তোমার এই কলামগুলো খুব একটা কিছু হবে না, কিন্তু এই ব্রেসিংগুলো হয়তো তোমার ইল্ড করে যাবে, ঠিক আছে? ব্রেসিংগুলো ইল্ড করে গেলে তোমার যে আর্থকুয়েকের যে এনার্জিটা থাকে সেই এনার্জিটা মানে ডিসিপেট হয়ে যাবে, সো তোমার কলামগুলো উইল বি লেস ইফেক্টেড। আনইকোনমিক্যাল টু ডিজাইন ফুললি ইলাস্টিক, সো একটা মেজর আর্থকুয়েক হিট করার পরে স্ট্রাকচারটা আমার ফুললি ইলাস্টিক থেকে যাবে, এটা আসলে আমরা চাইও না, ঠিক আছে? এবং তোমার এমন একটা ইভেন্টের জন্য এত টাকা খরচ করা যেটা হতে পারে নাও হতে পারে, দিস ইজ নট ফিজিবল, সো আমরা কিছুটা ইনইলাস্টিসিটি রাখি দ্য স্ট্রাকচার। আচ্ছা, তোমার এই যে এটা যেটা বোঝাইছে যে একটা ম্যাক্সিমাম কনসিডার আর্থকুয়েকে, দিস ইজ ম্যাক্সিমাম কনসিডার আর্থকুয়েক, তো ম্যাক্সিমাম কনসিডার আর্থকুয়েকের পরেও যাতে তোমার স্ট্রাকচারটা তোমার ফুল লাইভ লোড এবং ডেড লোডটা সে ক্যারি করতে পারে, এরকম ক্যাপাবিলিটি তোমার কাছে রাখতে হবে স্ট্রাকচারের মধ্যে। এন্ড সাম স্ট্রাকচারস আর নট অ্যালাউড টু হ্যাভ ইল্ডিং, যেমন তোমার এই যে নিউক্লিয়ার ফ্যাসিলিটিস এরকম ক্রিটিক্যাল স্ট্রাকচার যত আছে সেগুলো তো আমরা ইল্ডিং অ্যালাউ করি না, এগুলোকে আমরা মানে আমাদের ফুললি ইলাস্টিক ডিজাইন করতেই হবে, এটা কিছু করার নেই, এটা ক্রস করতে হবে। আচ্ছা, এখন তোমাদের হয়তো কারো একটু বোরিং লাগতেছে, বাট তুমি যদি শুধু মডেলিং শিখতে চাও, তোমার মানে দের আর লট অফ ভিডিওস ইন দ্য ইউটিউব, তুমি একটু সার্চ করলে দেখবা যে হাজার হাজার ভিডিও চলে আসতেছে, সো এই কোর্সটা তখন আর মানে কোনো স্পেশাল থাকলো না, ঠিক আছে? দিস কোর্স ইজ নট ফর দ্য টেকনিশিয়ানস, যে এই জিনিসগুলো তোমরা সচরাচর ইউটিউব বা তোমরা ইয়াতে নেটে কাটাকাটিগুলো খুব একটা পাবা না, সো আমি এই জন্য রাখছি এখানে আমি। দেন হচ্ছে তোমার এই যে হসপিটাল, দেন ফায়ার স্টেশনস, পাওয়ার প্ল্যান্ট, কমিউনিকেশন সেন্টার, এগুলাকে তোমাকে হচ্ছে ড্যামেজ কন্ট্রোল একটা ফিচার্স, মানে ড্যামেজ কন্ট্রোলটা তোমাকে কনসিডার করতে হবে, তাই না? তুমি আর্থ থেকে বিল্ডিং ভেঙে তুমি আহত হয়ে হসপিটালে গেলে, দেখলে যে তোমার কি বলে আইসিইউ নষ্ট হয়ে গেছে, অপারেশন থিয়েটার নষ্ট হয়ে গেছে, এই টাইপ রুমগুলো হচ্ছে তোমার ভেঙে চলে গেছে তোমার মানে আর্থকুয়েকে, তো তখন কি হবে, তোমার এই ডিজাস্টারটা আরো বেশি ডেঞ্জারাস হয়ে যাবে। যদি ফায়ার স্টেশন ভেঙে যায়, ফায়ার স্টেশন ভেঙে গেলে তোমাকে রেস্কিউ করতে আসবে তখন, সেটা একটা প্রবলেম। আবার যদি পাওয়ার প্ল্যান্ট নষ্ট হয়ে যায়, তাই না, মানে এমনি তোমার আর্থকুয়েকের জন্য একটা ডিজাস্টার হয়ে আছে, তার উপর দিয়ে যদি দেখা যায় তোমার এলাকায় কারেন্ট নেই, তো কি অবস্থাটা হবে চিন্তা করো। আর কমিউনিকেশন সেন্টার নষ্ট হয়ে গেলে তুমি কারোর সাথে কন্ট্যাক্ট করতে পারবে না। সো এইসব ফ্যাসিলিটিস গুলোতে তোমাকে হচ্ছে মাস্ট নট অনলি সার্ভাইভ বাট অলসো রিমেন ফাংশনাল আফটার অ্যান আর্থকুয়েক। দিস ইজ অ্যাকচুয়ালি এন, নট এন্ড, টাইপিং মিস্টেক। সো সাইসমিক ডিজাইনটা যদি সামারাইজ করি, যে আমার কোড আমাকে কি বলে, তাই না, আমার দ্য কোড রিকোয়ার্স স্ট্রাকচার টু রেজিস্ট মাইনর আর্থকুয়েকস উইদাউট এনি ড্যামেজ। তোমার এই ছোট আর্থকুয়েক যেগুলো, যেমন হচ্ছে 2-3 ম্যাগনিটিউডের সেগুলাতে যাতে কোনো ড্যামেজই না হয়, ঠিক আছে? এবারে হচ্ছে মডারেট আর্থকুয়েকস উইথ নেগলিজিবল স্ট্রাকচারাল অ্যান্ড নন স্ট্রাকচারাল, যেমন তোমার যে 4 থেকে 5-এর মধ্যে যেগুলা, তাই না, 4-5 বা কিছু কিছু স্ট্রাকচার 6 নিয়ে নেয় মোটামুটি মডারেটলি, তো এই 6-এর মধ্যে যেগুলো আছে সেগুলোতে যাতে তোমার খুব নেগলিজিবল অ্যামাউন্টটা যাতে ড্যামেজটা হয়, অ্যান্ড মেজর আর্থকুয়েকস উইথ সাম স্ট্রাকচারাল অ্যান্ড নন স্ট্রাকচারাল ড্যামেজ উইদাউট কলাপস। দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট, উইদাউট কলাপস, স্ট্রাকচারটা কলাপস করতে দেওয়া যাবে না, বাট দ্য স্ট্রাকচার উইল এক্সপেক্টেড টু আন্ডারগো ফেয়ারলি লার্জ অ্যামাউন্ট অফ ডিফ্লেকশন, মানে তোমার যে এটা বিল্ডিং যদি হয়, তাই না, তো আর্থকুয়েকের পরে হয়তো এটা অনেকটা ডিফ্লেক্ট করে যাবে, এই যে এইভাবে হয়তো, তাই না, কিছুটা ডিফ্লেক্ট হয়ে যায়, তোমার এটা সার্ভিসিবিলিটি হয়তো তোমার এটা থাকবে না খুব একটা। দেন হচ্ছে এই যে আমাদের বিএনডিসি যেটা, সেটা হচ্ছে আমাদের বাংলাদেশের এটাকে 4টা রিজিয়নে ভাগ করেছে। তো আর্থকুয়েক অ্যাকচুয়ালি মানে ফর্ম করা কিভাবে, যে তোমরা টেকটনিক প্লেট পড়ছো না,
পড়ার কথা আই গেস তোমাদের ওই যে সেকেন্ড ইয়ারে তো পড়াইছে ইস্তিয়াক স্যার যে টেকটনিক প্লেটস কি জিনিস। সো বাংলাদেশের বাইরে ইন্ডিয়ার দিকে এই দিকে একটা কাইন্ড অফ মানে একটা টেকটনিক প্লেটের মতো একটা পজিশন আছে, যার কারণে এই টেকটনিক প্লেটের কলাইশন যখন হয় তখন আর্থকুয়েক হয়। আর এখান থেকে একটা এটা একটা এপি সেন্টার, তাই না? এখান থেকে আস্তে আস্তে যদি রেডিয়েট হয়ে হয়ে ছড়ায় আস্তে আস্তে, তাই না? যত এদিকে আসবে তত হচ্ছে ইন্টেন্সিটি কমবে। সো এই জন্য দেখো যে এই সিলেটটা হচ্ছে তোমার একদম মোস্ট সিভিয়ার জোন, যেটা মানুষ তোমার 0.36, দেন হচ্ছে তোমার গাজীপুরের দিকে হচ্ছে তোমার যে 0.28, এবং যত এদিকে আসতে আসতে তত হচ্ছে তোমার এই যে জোন সিভিয়ারিটি কমতেছে আস্তে আস্তে। তো এই জেডা ভ্যালুটা হচ্ছে আমাদের লাগবে, তোমার এই টাইপসে বসাতে লাগবে জেডা ভ্যালুটা। সো এটা একটু খেয়াল রাখবে যে কোন জোনে কত, ঠিক আছে? তোমার এই যে আমাদের এই বিল্ডিংটা আমরা ঢাকায় কনসিডার করতেছি, সো আমরা যে জেড ইকুয়ালস টু 0.2 ধরবো আমরা এখানে। সো এটা হচ্ছে জোনিং ম্যাপটা। এবার হচ্ছে ডিজাইন বেস শেয়ার। আচ্ছা, বেস শেয়ারটা দেখানোর আগে দেখায়নি। আচ্ছা, যেটা আর্থকুয়েকটা তো তোমার গ্রাউন্ডকে এভাবে এরকম শেক করে, তাই না? যে এরকম এরকম শেক করে গ্রাউন্ডটাকে। তো যার কারণে হচ্ছে তোমার এই যে ফ্লোরগুলা হচ্ছে আগের জায়গা থেকে যেতে চায়। সো ওই ইনার্শিয়া ফোর্সটা হচ্ছে তোমার ক্যালকুলেট করে বসানোটা একটু ডিফিকাল্ট হয়ে যায়। সো এটা একটা অ্যাপ্রক্সিমেট মেথড হচ্ছে তোমার এই যে স্ট্যাটিক লিনিয়ার মেথড। ঠিক আছে, তোমরা যদি আনলেস ডাইনামিক অ্যানালাইসিস না করলে তোমাকে স্ট্যাটিক মেথডে কাজ করতে হবে। সো আমরা ওই টোটাল বিল্ডিং এর যে ইনার্শিয়া ফোর্সটা আছে সেটাকে আমরা এই বেস শেয়ারের মাধ্যমে হচ্ছে আমরা এখানে নিচে বসে আমরা এটাকে অ্যানালাইসিস করি। সো এই বেস শেয়ারটাকে আমরা আবার যে প্রতিটা ফ্লোরে ভাগ করে এইটুক এটুক করে ভাগ করে আমরা দিই। ঠিক আছে, মানে যত উপর দিকে যাবো ফোর্সটা তত বাড়বে। সো এই বেস শেয়ারটাকে ভাগ করে প্রতিটা ফ্লোরে একটু একটু করে দিলে এটা হচ্ছে একটা স্ট্যাটিক মেথড, যে আমরা বেস শেয়ারটাকে ভাগ করে প্রতিটা ফ্লোরে একটু একটু করে লোড বসিয়ে দিয়ে আমরা হচ্ছে এটাকে অ্যানালাইজ করতেছি। দিস ইজ নট দ্য অ্যাকচুয়াল ফোর্স, দিস ইজ জাস্ট রেপ্লিকা অফ দ্যাট ফোর্স। সো ওই ফোর্সটা হচ্ছে ওই যে বেস শেয়ার যেটা দেখলাম, টোটাল বেস শেয়ার হুইচ ইজ দ্যাট ইজ ভি ইকুয়ালস টু এস ডাব্লিউ। এই যে এসটা হচ্ছে তোমার এই যে হুইচ ইজ অ্যাক্সেলারেশন, আই গেস। হ্যাঁ, ইট ইজ দ্য ডিজাইন স্পেকট্রাল অ্যাক্সেলারেশন। সো এইখানে ওই যে তোমাকে বলছিলাম যে এফ ইকুয়ালস টু এম এ। সো কাইন্ড অফ এইটাই যে এমটা হচ্ছে তোমার এই যে ডাব্লিউটা, আর এইটা হচ্ছে তোমার এই যে এটা কাইন্ড অফ মানে কাছাকাছি বলতে গেলে। আর এই যে ডাব্লিউটা হচ্ছে তোমার টোটাল সাইজমিক ওয়েট। সো টোটাল সাইজমিক ওয়েটের মধ্যে তোমার যেটা পড়ে তোমার সকল ডেড লোড তোমাকে হচ্ছে ইনক্লুড করতে হবে এই ডাব্লিউর ভিতরে। তারপরে হচ্ছে তোমার যে লাইভ লোড যদি তোমার 3 কিলো নিউটন পার মিটার স্কয়ারে বেশি হয় তাহলে সেটা 25% নিতে হবে। আর যদি 3 কিলো নিউটন এর বেশি, সরি, আপ টু অ্যান্ড ইনক্লুডিং মানে 3 কিলো নিউটন পার মিটার স্কয়ার পর্যন্ত 0.25 ধরতে হবে। আর 3 এর বেশি হলে তোমাকে 50 ধরতে হবে। আর হচ্ছে কি তোমার যে পার্মানেন্ট হেভি ইকুইপমেন্ট যেগুলো, যে ফর এক্সাম্পল লিফট থাকলে তোমার একটা 100% তোমাকে হচ্ছে এই যে সেটা ডাব্লিউর মধ্যে তোমাকে এখানে কনসিডার করতে হবে। সো এই এস এর ভ্যালুটা আবার এখানে একটা সূত্র আছে যে জেড আইসি বাই আর। এই যেটা তো তোমরা একটু আগে দেখলে যে জোন কোএফিসিয়েন্ট, আর আইটা হচ্ছে স্ট্রাকচারাল ইম্পর্টেন্স ফ্যাক্টর। স্ট্রাকচারাল ইম্পর্টেন্স ফ্যাক্টর যে তোমারটা মানে যদি রেসিডেন্সিয়াল বিল্ডিং এর জন্য 1, দেন হচ্ছে তোমার হসপিটালের জন্য 1 পয়েন্ট কত জানি 5 না কত জানি আমার খেয়াল নেই, মানে এটা হচ্ছে মানে ইম্পর্টেন্স ওয়াইজ আর কি, যে স্ট্রাকচারটা কতটুকু ইম্পর্টেন্ট। তারপর হচ্ছে একটা সাইক্লোন সেন্টারের জন্য আরো বেশি ধরা হয়। সো এখান থেকে তোমার এই যে এস এর ভ্যালুটা আসে। তোমার এখানে কনস্ট্যান্ট দেখতে পাচ্ছ সিএস বের করে একটা বড় ফর্মুলা এখানে আছে। সো এটা আমরা দেখাচ্ছি না, আমাদের হচ্ছে লাকিলি এত ক্যালকুলেশন আমাদের করা লাগে না। ঠিক আছে, এটা আমরা জাস্ট কিছু প্যারামিটার ইনপুট দিয়ে দিলে সে আমাদেরকে এত ক্যালকুলেশন করে দিয়ে দেয়। সো এখানে টিবিটিসি এগুলা দেখাচ্ছি একটু পরে। এখানে যে বিভিন্ন জোনের জন্য ভ্যালু দেওয়া আছে। সো বলি একটু রেসপন্স স্পেকট্রাম গেল কই, সেগুলো একটু পরে আসি। আচ্ছা, এই টাইপসে আমাদের এখানে কি কি ইনপুট দেওয়া লাগবে দেখো। প্রথমটা এক্সেন্ট্রিসিটি রেশিও। আচ্ছা, এটা যখন ই টাইপসে করাবো তখন দেখাবো এটা কি জিনিস। একটা দেখলে টাইম পিরিয়ড, একটু খেয়াল করে দেখো এই জিনিসটা একটু ইম্পর্টেন্ট। ওকে, টাইম পিরিয়ডটা কি বিল্ডিং এর, সে একটা বিল্ডিং, এই যে বিল্ডিংটাকে আমরা এরকম না দেখে আমরা একটা সিম্পল একটা কি হিসেবে দেখাই এখানে, তাই না? আমরা বাকিটুকু মুছে ফেলি। সো এটা যদি তুমি এখানে লোড দাও সে কি এইভাবে ডিসপ্লেস করবে না সেটা।
হ্যাঁ, এভাবে ডিসপ্লেস করলো। সো তুমি যদি লোডটা ছেড়ে দাও, সে কি তোমার এই দিকে একবার আসবে, দেন হচ্ছে আবার এদিকে যাবে, তোমার যে কাইন্ড অফ টিউনিং ফর্কের মতো না, যে টিউনিং ফর্কের মধ্যে এইভাবে সে ডিসপ্লেস করবে। সো একটা কমপ্লিট সাইকেলের জন্য, তাই না, যে একবার এদিকে যাবে দেন হচ্ছে আবার এই দিকে আসবে, মানে তোমার এখান থেকে যদি যাত্রা শুরু করে সে এখানে গিয়ে আবার এখানে আসলো, এতটুকু যে টাইমটা, সেই টাইমটাই হচ্ছে বিল্ডিং এর টাইম পিরিয়ড। তো এখানে যেটা দেখা যাচ্ছে, এখানে যে তুমি টাইম বাড়ছে, এখানে হচ্ছে ডিসপ্লেসমেন্টটা দেখা যাচ্ছে, যেখানে যে এই এতটুকু তোমার ডিসপ্লেসমেন্ট। তো টাইমের সাথে সাথে যদি ডিসপ্লেসমেন্টটা প্লট করি, তাহলে এই যে এই যে একটা কমপ্লিট সাইকেল করতে, এই যে একটা কমপ্লিট সাইকেলের জন্য যে সময়টা লাগে, সেটা হচ্ছে বিল্ডিং এর টাইম পিরিয়ড। সো এই টাইম পিরিয়ডটা বের করতে তোমার হচ্ছে বিল্ডিং এর স্টিফনেস দরকার হয়, মানে দ্যাট মিনস তোমার স্টিফনেস এর ভ্যালু রাখবে তো টাইম পিরিয়ড ক্যালকুলেট করতে গেলে, বাট স্টিফনেস বের করতে গেলে তোমার টাইম পিরিয়ড এর ভ্যালু দরকার হয়। সো ইটস লাইক তোমার ওই যে মুরগি আর ডিমের ধাঁধার মতো, যে কে আগে আসলো। সো এই কনফিউশন থেকে বের হওয়ার জন্য একটা অ্যাপ্রক্সিমেট ফর্মুলা ইউজ করা হয়েছে, যে উইচ ইজ দিস ওয়ান। এটা এই একটা ব্লু কালারটা হচ্ছে তোমার বিএনবিসির ফর্মুলা, আর ব্ল্যাক কালারটা হচ্ছে তোমার কি বলে এএসসি এর ফর্মুলা। জাস্ট ডিফারেন্স যে আমাদের এখানে এম ইউজ করে, তারা এখানে এক্স ইউজ করে, বাট ফর্মুলা সেম। সো সো এখানে সিটি আর এখানে আর এইচটা হচ্ছে ইয়োর বিল্ডিং হাইট ইন মিটার্স। তোমার এই যে এই যে তোমার ফাউন্ডেশন, তো ফাউন্ডেশন একদম বিল্ডিং টপ পর্যন্ত যে হাইটটা থাকে, তাই না, সেটা হচ্ছে তোমার এই যে এইচ এন, অ্যান্ড দিস হ্যাভ টু বি ইন মিটার্স, ঠিক আছে। সো আর এই যে সিটি আর এম এর ভ্যালু হচ্ছে তোমার কোডে দেওয়া আছে। সো আমাদের হচ্ছে এই যে এটা যে মোমেন্ট রেজিস্টিং ফ্রেম অফ রেনফোর্স কংক্রিট, সেখানে আমাদের এই যে সিটির ভ্যালু হচ্ছে তোমার যে 0.46x, আর এই যে এম এর ভ্যালু হচ্ছে 0.9, ঠিক আছে। আর যে বাকিগুলো দেওয়া আছে, সো আমাদের হচ্ছে এই জিনিসটা লাগবে, এই দুইটা। আর হচ্ছে এবার ওই যে আর এর ভ্যালু যেটা বলেছিলাম, আচ্ছা আর এর ভ্যালুটা তোমার তুমি এখানে ড্র করার জায়গা আছে কি? আচ্ছা সে এই যে তোমার স্ট্রাকচারটা, না তুমি এখানে লোড দিলা, সে হচ্ছে ডিসপ্লেস করতে করতে একটা টাইম পরে হচ্ছে সে তোমার ইলাস্টিক রেঞ্জের বাইরে চলে গেল, ঠিক না। তোমার এতটুকু আমার মানে এতটুকু ছিল আমার মানে ইলাস্টিক রেঞ্জ, ইলাস্টিক রেঞ্জের বাইরে সে হচ্ছে চলে গেল জিনিসটা। সো আমার এই যে আমি এখানে তোমার এই যে বেস শিয়ার, তাই না, বেস শিয়ার ভার্সেস যে বিল্ডিং এর ডিফ্লেকশন, এটা যদি ডিফ্লেকশন হয়, বেস শিয়ার ভার্সেস ডিফ্লেকশন একটা কার্ভ যদি প্লট করি, আমার স্ট্রাকচারটা ফুললি ইলাস্টিক বিহেভ করলে আমার কার্ভটা এইরকম যে এই স্ট্রেট লাইন বরাবর চলে যেত। বাট অ্যাকচুয়ালি দেখা যায় বিল্ডিংটা এই যে এই ব্ল্যাক লাইন বরাবর যায়, ঠিক আছে। এটা হচ্ছে আমার মানে একটা স্ট্রাকচারের অ্যাকচুয়াল রেসপন্স বলা যায়, এটা যেহেতু এটা অ্যাকচুয়াল রেসপন্স। সো মোটামুটি এই পয়েন্টের পরে হচ্ছে সে yield করে যায়। সো স্ট্রাকচার যদি ফুললি ইলাস্টিক বিহেভ করতে, তাহলে হচ্ছে এই লাইনটা এইভাবে স্ট্রেট চলে যেত। এবং তোমরা ওই যে সলিড মেকানিক্স ল্যাবে করছো হয়তো, যে আলটিমেট স্ট্রেংথে পরে হচ্ছে সে ফেল করে যায়, দ্যাট মিনস এই পয়েন্টের পরে সে হচ্ছে ফেল করে গেছে স্ট্রাকচারটা। সো এটাকে যদি আমরা ডেল্টা ই ধরি, আমরা তো চাচ্ছি না যে স্ট্রাকচারটা ফেল করা যাক, তাই না। সে পার্মানেন্ট ড্যামেজ নিবে, ঠিক আছে, বাট তাকে তো স্ট্যান্ড স্টিল থাকতে হবে। সো আমরা এই এতটুকু না যে আমরা হচ্ছে মানে এই একটু কম ডিফ্লেকশন নিলাম, রাফলি 60-70% অফ ফেলিয়ার ড্যামেজ। সো এই এটা হচ্ছে আমাদের ডিজাইন ডিসপ্লেসমেন্ট, যে আমরা স্ট্রাকচারকে এতখানি হচ্ছে আমরা ডিসপ্লেস করতে দিব আর্থকুয়েক লোডে। সো আমার এই যে ইলাস্টিকটা যদি দেখো, ইলাস্টিকটা যদি এটা হয়, মানে আমার এই যে ইলাস্টিক ডিসপ্লেসমেন্ট যদি এটা হয়, আর যে আমার অ্যালাউয়েবল ডিসপ্লেসমেন্ট যদি এটা হয়, সো ডেল্টা এক্স ইকুয়ালস টু হচ্ছে সিডি ইন্টু ডেল্টা এক্স ইলাস্টিক। সো এই যে তোমার এই যে, অ্যান্ড দিস ইজ কল্ড দ্য ডিফ্লেকশন অ্যাম্পলিফিকেশন ফ্যাক্টর। মানে স্ট্রাকচারটা সো আমি যেটা বললাম যে তোমার এই স্ট্রাকচারটা ফুললি ইলাস্টিক ডিজাইন করাটা আনইকোনমিক্যাল, তাই না। তুমি যদি ফুলি ইলাস্টিক ডিজাইন করতে চাও, তাহলে তোমাকে হচ্ছে এই এত হাই অ্যামাউন্ট অফ ফোর্সের জন্য তোমাকে হচ্ছে ডিজাইন করতে হবে। বাট আমরা হচ্ছে এই যে মাছ লোয়ার, খুবই লোয়ার, এর থেকে অনেক কম ফোর্সের জন্য আমরা স্ট্রাকচার ডিজাইন করে দিই। হচ্ছে এরকম এই ইনইলাস্টিক ডিফরমেশন অ্যালাউ করার কারণে ওই সেম অ্যামাউন্ট অফ তোমার কি বলে এনার্জিটা হচ্ছে ডিসিপেট হয়ে যাবে, এরকম যদি ইনইলাস্টিক ডিফরমেশন আমরা অ্যালাউ করি এখানে। সো এই ভিইটা যে
VE equals to R into V. That means তোমার যে ইলাস্টিক্যালি কম্পিউটেড ল্যাটারাল ফোর্স আর তোমার স্ট্রাকচার যদি ফুললি ইলাস্টিক বেফ হতো সেই কত ফোর্স নিতে পারতো সেটার রেশিওটাই হচ্ছে তোমার আর, যেটাকে বলা হয় তোমার রেসপন্স মডিফিকেশন ফ্যাক্টর অথবা রেসপন্স রিডাকশন ফ্যাক্টর বা রেসপন্স কারেকশন ফ্যাক্টর যেটা বলে। সো এই আর এর মান হচ্ছে তোমার বিভিন্ন স্ট্রাকচার টু স্ট্রাকচার ভ্যারি করে। সো আর সো এই যে এখানে যদি দেখি যে স্পেশাল মোমেন্ট রেজিস্টিং ফ্রেম এন্ড ইন্টারমিডিয়েট মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, আর একটা হচ্ছে অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম। তিনটার জন্য তিন রকম আর এর ভ্যালু আছে, ঠিক আছে। আমরা যে অর্ডিনারি মোমেন্ট ফ্রেমটা ইউজ করবো আজকে, যেখানে তোমার এই যে অর্ডিনারি মোমেন্ট রেজিস্টিং ফ্রেম, যেখানে তোমার যে কি বলে আর এর ভ্যালুটা হচ্ছে 3 আর ডিফ্লেকশন অ্যামপ্লিফিকেশন ফ্যাক্টর হচ্ছে 2.5, আর একটা হচ্ছে ওভারস্টিং ফ্যাক্টর, এটা বলিনি। ওভারস্টিং ফ্যাক্টরটা হচ্ছে তোমার এই যে ইলাস্টিক এবং এই যে আলটিমেট মানে অ্যাকচুয়াল আলটিমেটের যে রেশিওটা মানে তাই না, যে ভি ওয়াই ইকুয়ালস টু ওমেগা নট ভি। আমাদের যেহেতু সময় বেশি নেই, জন্য আমাকে হচ্ছে খুব শর্টলি বলতে হয়েছে, অনেকে হয়তো বুঝাও নাই যে কি বলছি। তো এটা হচ্ছে আমার ওভার স্ট্রেংথ ফ্যাক্টর, সিস্টেম ওভার স্ট্রেংথ ফ্যাক্টর। সো আমাদের যদি ভবিষ্যতে কখনো সময় হয় আমরা এগুলো হয়তো ডিটেলসে বলবো, এখন আমাদের অত সময় নেই, যার কারণে খুব শর্টলি বলে যেতে হয়েছে। সো এই যে হচ্ছে আমাদের তোমার ওভার স্ট্রেংথ ফ্যাক্টর, আমরা এই তিনটা ভ্যালু হচ্ছে আমরা ইউজ করবো, তাই না। এই তিনটা আমাদেরকে এই টাইপস ইনপুট দিতে হবে। আমি কি কোনো কিছু বাদ দিছি? আচ্ছা, এবার হচ্ছে তোমার যে রেসপন্স স্পেকট্রাম অ্যাক্সেলারেশন, এটা একটু বুঝতে হবে তোমাদেরকে। আচ্ছা, এখন তোমার একটা বিল্ডিং আর্টওয়ার্কে কিভাবে রেসপন্ড করবে সেটা তো বিল্ডিং কনস্ট্রাকশনের পরে বলা যাবে, তাই না। সো তুমি এটা ডিজাইনে কিভাবে ইনক্লুড করবে সেটা হচ্ছে হিস্টোরিক্যাল ডেটা দিয়ে, যে প্রিভিয়াস আর্টওয়ার্ক গুলোতে বিল্ডিংটা কিভাবে মানে একটা বিল্ডিং কিভাবে রেসপন্ড করেছে, তাই না। আমি একটা সেম আর্থকুয়েকে, তাই না, একটা সেম জায়গায় মানে তোমার যে গ্রাউন্ড মোশন দিয়ে দিলাম, সেম গ্রাউন্ড মোশনের জন্য বিভিন্ন বিল্ডিং এ। সো টাইম পিরিয়ডের সংখ্যা থেকে মানে বুঝতে পারছো যে যে তোমার এই যে ডিসপ্লেস করলো, তাই না। তো একবার এদিকে ডিসপ্লেস করে আবার ব্যাক করে আবার এই পর্যন্ত আসতে যে সময়টা, সেটা হচ্ছে তোমার টাইম পিরিয়ডটা। তো স্ট্রাকচার যত লম্বা হবে তার টাইম পিরিয়ড তত বেশি হবে। এটা T1 দিলাম, এটা T2 দিলাম, এটা T3 দিলাম। তো স্ট্রাকচার যত লম্বা হবে তো টাইম পিরিয়ড তত বড় হবে। সো আমি একই জায়গায় তোমার আমি এরকম বিভিন্ন টাইম পিরিয়ডের স্ট্রাকচারের উপর আমি সেম গ্রাউন্ড মোশনটা দিলাম, ঠিক আছে। আমি সেম গ্রাউন্ড মোশনটা দিলাম, তারপরে আমার কোন স্ট্রাকচার কতটুকু এক্সেলারেশন সে দিচ্ছে, তোমার যে টপ ডিসপ্লেসমেন্টের কারণে কতটুকু এক্সেলারেশন সে হচ্ছে, সেটা আমি লিস্ট করলাম, ঠিক আছে। সে আমি 1000 স্ট্রাকচারটা আমি লিস্ট করলাম, যে 1000 স্ট্রাকচার সেম গ্রাউন্ড মোশনে বিভিন্ন টাইম পিরিয়ডের স্ট্রাকচারের অ্যাক্সেলারেশন আমি রেকর্ড করলাম। রেকর্ড করার পর আমি যে এদিকে হচ্ছে তোমার টাইম পিরিয়ড ভার্সেস এখানে এই যে অ্যাক্সেলারেশনটা যদি আমি বসাই, তাই না। সেগুলো একটু ইগনোর করে, এখানে এসডিএস পরে আসবে। যেটা বসে তাহলে হচ্ছে আমরা এইরকম একটা গ্রাফ পাবো। অ্যাকচুয়ালি এরকম না, আমাদের প্র্যাকটিস মানে অ্যাকচুয়াল গ্রাফটা তোমার কাইন্ড অফ এই যে এইরকম হয় আর কি, ঠিক আছে। এরকম একটু আপ ডাউন হয় আর কি। সো এটাকে তোমার একটা বিভিন্ন স্ট্যাটিস্টিক্যাল মেথড ইউজ করে, বিভিন্ন যে ভ্যালু ইউজ করে দেন হচ্ছে এই জিনিসটাকে এরকম একটা ফ্ল্যাট কার্ভ বানানো হয়। একদম একটা ফ্ল্যাট কার্ভ বানানো হয়েছে। এই ফ্ল্যাট কার্ভের তোমার এই যে এই পয়েন্টে যেটা, তাই না, এই পয়েন্টের টাইম পিরিয়ডটা হচ্ছে তোমার টিএস, এটা হচ্ছে 1 সেকেন্ড, আর এটা হচ্ছে টিএল বলা হয় অ্যাকচুয়ালি এটাকে। সো আমাদের এই যে আর এই যে ফ্ল্যাট কার্ভের যে মানে তোমার লোয়ার পার্টটা, সেটা হচ্ছে টি নট। সো এগুলো হচ্ছে তোমার কি বলে আর এসির জিনিস এটা। তো আমাদের বিএনবিসিতে এই টি নটটাকে তার টিবি লেখে, টিএসটাকে টিসি লেখে এবং টিএলটাকে টিডি হিসেবে লেখে আর কি। সো এগুলো হচ্ছে হিস্টোরিক্যাল ডেটা, তোমাকে এগুলো তো হচ্ছে আমাদের কোডে দিয়ে দেওয়া আছে, তাই না। এগুলো বিভিন্ন জোন টু জোন ভ্যারি করে। সো এটা দেখাই যদি হ্যাঁ, এই যে এখানে টিবি টিসি টিডি ভ্যালুগুলা তোমার এই যে এটা হচ্ছে তোমার সয়েল টাইপটা আমি একটু পরে বলতেছি। টিবি টিসি টিডি ভ্যালুগুলো হচ্ছে আমাদের বিএনবিসিতে দেয়া আছে। এখানে এই টিডিটা এখানে ফিক্স, বাট ইয়াতে কেবল এসিতে কিন্তু এটা ফিক্স না, এটা জোন টু জোন ভ্যারি করে। সো সেই টিবি টিডি এখান থেকে আমাদের লাগে হচ্ছে এই টিবি আর টিসি ভ্যালুটা। টিবি
আমাদের ইনপুট দেওয়া লাগবে, যেখানে তোমার এই যে 0.2 সেকেন্ডের একটা আর হচ্ছে 1 সেকেন্ডের একটা, এই যে এখান থেকে 1 সেকেন্ডের এই ভ্যালুটা হচ্ছে আমাদের মানে ইনপুট দেওয়া লাগবে। আর হচ্ছে এই যে টিএস এর এই ভ্যালুটা আমাদের কাছে ইনপুট দেওয়া লাগবে এখান থেকে, ঠিক আছে। সো এটা আমাদের ওই যে বিএনবিসিতে দেওয়া আছে। সো এই যে এসএস যেটা বললাম, এটা অ্যাকচুয়ালি এক্সডিএস দেওয়া, এটা এসএস হবে। সো এই এসএসটা হচ্ছে ম্যাপড স্পেকট্রাল রেসপন্স অ্যাক্সেলারেশন অ্যাট শর্ট পিরিয়ডস। যে এটা তো 1 সেকেন্ডের জন্য এখানে অ্যাক্সেলারেশন, তো এখানে টিএসটা হচ্ছে 1 সেকেন্ডের থেকে কম, আর এস1টা হচ্ছে 1 সেকেন্ডের স্পেকট্রাল রেসপন্স অ্যাক্সেলারেশন ভ্যালু আর কি, ইন সাইড ক্লাস এ। এটা বলি একটু যে তোমার সাইড ক্লাস এটা হচ্ছে তোমার হার্ড রক, বিটা হচ্ছে একটু একটু সফট রক, দেন সিটা হচ্ছে ভেরি ডেন্স সয়েল, এবং তুমি যত নিচের দিকে যাবা তত হচ্ছে সয়েলের কন্ডিশন খারাপ হতে থাকবে। এই যে দেখো ক্লাস ই হচ্ছে একেবারে সফট সয়েল, আর ক্লাস এফ এর হচ্ছে তোমার বিভিন্ন ক্লাসিফিকেশন লাগে যে এত বাজে সয়েল এটা। সো এই ক্লাস এটা হচ্ছে আমাদের যে বিএনবিসি বেঞ্চমার্ক সয়েল, আর ক্লাস বিটা হচ্ছে এএসসি বেঞ্চমার্ক সয়েল। দ্যাট মিনস তোমার এই যে ভ্যালুগুলো আছে এখানে, এগুলো সব ওই যে তোমার সাইড ক্লাস এ এর জন্য রেকর্ড করা হয়েছে। তো তুমি বাকি সাইড ক্লাসের রেকর্ডগুলো তুমি কই পাবো তাহলে? তুমি এই ভ্যালুগুলোকে একটা কোএফিসিয়েন্ট দিয়ে মাল্টিপ্লাই করলে তোমার বাকি সাইড ক্লাসগুলো তুমি পেয়ে যাবে। এন্ড দ্যাট ভ্যালু ইজ তোমার এফ এ এন্ড হচ্ছে এফ ভি। এবার এই এসএস কে হচ্ছে এফ এ দিয়ে মাল্টিপ্লাই করতে হবে এবং এস ওয়ান কে এফ ভি দিয়ে মাল্টিপ্লাই করতে হবে। করলে হচ্ছে আসতেছি, এই যে করলে হচ্ছে তোমার এই যে মডিফাইড স্পেকট্রাল রেসপন্স অ্যাক্সেলারেশন আসলো, সেটাকে আবার যদি তুমি 2/3 দিয়ে মাল্টিপ্লাই করো, তুমি হচ্ছে তোমার ডিজাইন স্পেকট্রাল অ্যাক্সেলারেশন পেয়ে যাবে। সো এই ডিজাইন স্পেকট্রাল অ্যাক্সেলারেশন হচ্ছে ই টাইপস অটোমেটিক ক্যালকুলেট করে নেয়। হয়ে গেল এই যে, তো এটা হচ্ছে ই টাইপ অটোমেটিক ক্যালকুলেট করে তোমাকে হচ্ছে এই ভ্যালু দিতে হবে, এই ভ্যালু দিতে হবে, মানে যে এফ এ এফ বি ভ্যালুটা হচ্ছে তোমাকে এখানে মানে এখানে ইনপুট করতে হবে আর কি, ঠিক আছে। তো আমাদের এই যে এস এ এস বি আর হচ্ছে সাইড ক্লাস ডি, তোমার যদি কোনো সয়েল কন্ডিশনের ডেটা যদি না দেওয়া থাকে কোথাও, তোমাকে বাই ডিফল্ট সাইড ক্লাস ডি তোমাকে ধরে তোমাকে ডিজাইন করে নিতে হবে আর কি। সো এখানে এগুলো দেখালাম। এই যে এফ এ এফ বি তোমাকে যেটা তোমাকে বললাম না যে সাইড ক্লাস এ তে হচ্ছে সবকিছু রেকর্ড করা আছে, এই জন্য দেখো তোমার সাইড ক্লাস এ গুলো সব 1, এবং বাকিগুলোতে হচ্ছে তোমার 1 পয়েন্ট মানে 1 থেকে বড় একটা ফ্যাক্টর দিয়ে হচ্ছে মাল্টিপ্লাই করা আর কি। সো আর্থকুয়েকের একটা ক্যারেক্টারিস্টিক্স হচ্ছে যদি সে মানে হার্ড রকের মধ্যে দিয়ে আসার পর যদি সে হঠাৎ করে সফট সয়েল পায়, তার অ্যাম্পলিটিউডটা হঠাৎ করে বেড়ে যাবে, তাই না? যেমন আমাদের যেটা হয়েছিল তোমার 1989 মেক্সিকো সিটি আর্থকুয়েকে যেটা হয়েছিল, যে চতুর্দিকে হচ্ছে খুব হার্ড রক ছিল, কিন্তু মেক্সিকো সিটির যেখানে হয়েছে সেটা হচ্ছে একটা ভরাট করা জায়গা ছিল, তার কারণে এটা খুব সফট সয়েল ছিল ওটা। সো ওখানে অ্যাম্পলিটিউড এত বেড়ে গেছে যে বিল্ডিং টিল্ডিং একেবারে খুব বাজে অবস্থা গেছে ভেঙে চুরে করে। সো এটা হচ্ছে তোমার এই যে সয়েল মডিফাইড, এখানে তোমাকে ফ্যাক্টরগুলো ইউজ করতে হবে। এখানে তোমার যে এফ ভি এর ভ্যালু দেওয়া আছে। আমরা মেনলি সাইড ক্লাস সি এর জন্য করতেছি এই বিল্ডিংটা। তো এখান থেকে যে 1.75 নেওয়া লাগবে, আর এখানে এখান থেকে 1.15 নেওয়া লাগবে, আর এই যে জোন 2 থেকে। সো এটা জোনের সাথে ভ্যারি করে না, এটা অ্যাকচুয়ালি অনলি সয়েল টাইপের উপর ভ্যারি করে এটা। আর এই যে বিল্ডিং অকুপেন্সি ফ্যাক্টর যেটা বললাম, ইম্পর্টেন্স ফ্যাক্টর, যে স্ট্রাকচার উইথ লো হ্যাজার্ড টু হিউম্যান লাইফ, এটা হচ্ছে তোমার মানে বলতে গেলে কোনো মানুষ থাকে না, যেমন যে তোমার কি বলবো একটা গোয়াল ঘর বা ওই যে ধান রাখে যেখানে, সেগুলা স্ট্যান্ডার্ড অকুপেন্সি, যেটা আমাদের এই যে বাসা বাড়ির জন্য। তো এটা ফ্যাক্টর হচ্ছে 1, এটা মেবি 0.85 খুব সম্ভবত, এটা কত জানি 1.2 না কত জানি, মানে আছে এগুলা টেবিলে দেওয়া আছে বিএনবিসি টেবিলে। সো আমরা এই ক্যাটাগরিটা আমরা ধরে এটা 1 দিয়েছি এখানে। সো এখানে এই যে তোমার অকুপেন্সি যে 1 2 3 4 এবং হচ্ছে সয়েল টাইপের ডিপেন্ড করে সাইসমিক ক্যাটাগরি এখানে দেওয়া আছে। সো আমাদের হচ্ছে এই যে আমাদের এই টাইপসে কি ইনপুট দেওয়া লাগবে সেটা একটা সামারি যদি করি এখানে। তো দিস ইজ আমার টাইম পিরিয়ড, আমাদের যে 0.466, আমাদের টোটাল বিল্ডিং এর হাইট ফ্রম দ্য ফাউন্ডেশন বটম টু রুফ, একদম রুফ পর্যন্ত, সেটা হচ্ছে 48 ফিট। 48 ফিটকে 3.2 তে ভাগ করে সেটাকে আমরা মিটারে নিয়ে গেছি, সেটাকে 0.9 এর এক্সপ্লেন করে আমাদের হচ্ছে 0.52 সেকেন্ড আসছে আমাদের স্ট্রাকচারের টাইম পিরিয়ড করে। সাইসমিক জোন কোএফিসিয়েন্ট যেহেতু আমরা এটা ঢাকায় করতেছি, তো আমরা এটাকে তো এটা হচ্ছে আমাদের 0.2 দিতে হবে। রেসপন্স রিডাকশন ফ্যাক্টর যেটা বললাম যে আমরা অর্ডিনারি স্ট্রাকচার ইউজ করতেছি, সো আমরা 3 দিচ্ছি, আর ডিফ্লেকশন অ্যাম্প্লিফিকেশন ফ্যাক্টর 2.5 and ওভারস্টিং ফ্যাক্টর 3। So more the R value,
মোর তোমার স্ট্রাকচারের অ্যাবিলিটি তত বেশি, সে তত ইনইলাস্টিক ডিফরমেশন নিতে পারবে, তাই না? তোমার স্ট্রাকচার তত বেশি ডাক্টাইল হবে, তোমাকে ওই রকম করে ডিটেইলিং করে দিতে হবে, তাই না? সো দ্য মোর দ্য বলে দ্য মোর দ্য নিড ফর ফ্যান্সি ডিটেইলিং। আর ইম্পর্টেন্স ফ্যাক্টর 1 এখানে বলে দিলাম। আর যে 0.2 সেকেন্ড স্পেকট্রাল এক্সেলার রেসপন্স, এটা কই জন্য ছিল দেখাই, এটা হচ্ছে তোমার এই যে এখানে, না এটা না, হ্যাঁ 0.2 সেকেন্ড, হ্যাঁ যে অ্যাকচুয়ালি যেটা এটা হলো 0.2 সেকেন্ডের, আর 1 সেকেন্ডেরটা মিনিট, এটা বিএনপি। আচ্ছা আমি আর এটা একটা টেবিলটা অ্যাড করতে ভুলে গেছি, আমি হচ্ছে টেবিলটা অ্যাড করে দিয়ে দেবো আমি তোমার যে, আচ্ছা এই যে হ্যাঁ আছে এখানে তোমার এই যে বিভিন্ন জোনের উপর ডিপেন্ড করে, এটা কি এসিটা দিয়ে দিলাম, আচ্ছা আমি মেবি এসিটা মনে হয় আমি দিয়ে দিছি, সো ভুলে সরি, আই এম ভেরি সরি ফর দ্যাট। তো এখানে আমি ভ্যালুগুলো দিয়ে দিয়েছি, তো তোমরা চাইলে এই সেম ভ্যালুগুলো দিয়ে দিও, ঠিক আছে, যে 0.5 অ্যান্ড 0.2 স্পেকট্রাল এক্সেলারেশন, আর সেই যে সাইড কোএফিসিয়েন্টের ভ্যালু দেওয়া আছে, সো এগুলো হচ্ছে আমাদেরকে ইটাপসে ইনপুট করতে হবে। এখন রেখে দিই, আমরা 1 বাই 1 এগুলো ইটাপসে বসাই। তো সেটার জন্য আমাদের প্রথমে এই যেখানে আছে লোড প্যাটার্ন ডিফাইন গিয়ে লোড প্যাটার্নস, এখানে আমাদের আর্থকুয়েক লোডটা বসাতে হবে। এখান থেকে যে সাইসমিকটা সিলেক্ট করে দিতে হবে, এবং এখান থেকে এই যে এএসসি 705 দিয়ে অ্যাড নিউ লোড অ্যান্ড হচ্ছে সাথে সাথে মডিফাই ল্যাটারাল লোড আসতে হবে। আসার পরে এই যে ইসেন্ট্রিসিটিটা, এটা কি বলে রেজাল্টের পরে বলতে হবে, এবং হচ্ছে টাইম পিরিয়ড ইউজার ডিফাইন আমাদের 0.52 সেকেন্ড ছিল, এটা সব ঠিক আছে। এবং যে রেসপন্স রিডাকশন ফ্যাক্টর আমরা 3 ইউজ করতেছি, ওভার স্ট্রেংথ ফ্যাক্টর 2.5 না, হ্যাঁ ডিফ্লেকশন আর ডিফ্লেকশন ফ্যাক্টর 3, আচ্ছা ওগুলা দিয়েছি 3, এবং ডিফ্লেকশন অ্যাপ্লিকেশন ফ্যাক্টর হচ্ছে 2.5। হ্যাঁ আর এদিকে হচ্ছে এটা কত ছিল 0.5 এন্ড 0.2। আর এই জিনিসটা হচ্ছে আমাদের এফএ দিলে হচ্ছে আমরা এইগুলো কাস্টমাইজ করতে পারি, বাকিগুলো হচ্ছে এমনি কাস্টমাইজ করা যায় না। তো আমরা এফএ দিয়ে এফএ এন্ড এফপি ভ্যালু কত ছিল এখানে 1.15 এন্ড 1.725। তারপর ওকে দিলে এটা আর্টপ্যাকলোটা আমার ডিফাইন হয়ে গেছে। এখন তোমাদেরকে যেটা বলেছিলাম যে সাইসমিক ওয়েটটা, ঠিক আছে, এটা আমাদেরকে এখন ডিফাইন করে দিতে হবে। তো এটার জন্য হচ্ছে ডিফাইনে এসে মাস সোর্স আসতে হবে, এটা আগে থেকে ডিফাইন করা আছে, সেটাকে আমরা জাস্ট মডিফাই করে দিই, যে তখন এই দুইটা তুমি আনচেক করে দিয়ে থার্ডটা চেক করবা, দেন হচ্ছে এই ডেড লোডটা অ্যাড দিলা, তারপর হচ্ছে তুমি ফ্লোর ফিনিশ অ্যাড দিলা, তারপরে পার্টিশন অ্যাড দেয়, যত ডেড লোড আছে সবগুলো তুমি সেখানে অ্যাড দিলা আর কি। হচ্ছে লাইভ লোডের 25% বলছিলাম না, 0.25, আর রুফ লাইভ লোডটা যেটা আমাদের লাইভ লোড সেটারও 25% আমাদেরকে অ্যাড করতে হবে এখানে, দিয়ে ওকে দিলাম, দেন ওকে। হ্যাঁ সো আমরা আমাদের স্টেপস সো ফার দিদি দেখি, আমাদের এই যে আর্টকুয়েক অ্যাসাইন হয়ে গেছে, মাস সোর্স আমাদের ডিফাইন হয়ে গেল। হচ্ছে তোমার ডিফাইনিং অ্যাসাইনিং ডায়াফ্রাম। সো এটা শুধু ইট্যাপসে না, তুমি যে কোনো মডেলিং সফটওয়্যার যদি দেখো, হ্যাঁ যে কোনো মডেলিং সফটওয়্যার তোমার এই যে উইন্ডলোড অ্যাসাইনের আগে অবশ্যই তোমাকে ডায়াফ্রাম অ্যাসাইন করে আসতে হবে, না হলে তোমার এটা তোমাকে কারেক্ট রেজাল্ট দিবে না, এটা অবশ্যই এরর তোমাকে দেখাবেই, ঠিক আছে। সো কিপ দিস ইন মাইন্ড, উইন্ডলোড অ্যাসাইন করার আগে তোমাকে অবশ্যই ডায়াফ্রাম অ্যাসাইন করে আসতে হবে। সো আমরা ডিফাইনে গিয়ে ডায়াফ্রামে যাই, একটা আগে থেকেই ডিফাইন করা আছে, সো এটা রিজিটে রাখবো আমরা, তো এটা আমরা এই একটা অ্যাপ্লাই করে দিব, দিয়ে হচ্ছে তোমার এখানে গিয়ে অ্যাসাইনে এসে শেল হচ্ছে ডায়াফ্রামস। ডায়াফ্রামটা কি একটু বলে নেই যদি, হ্যাঁ তোমার এই যে তো স্ল্যাব, তাই না, এই স্ল্যাবটা তো তোমার এই যে কি বলে বিভিন্ন ওয়াল বা কলামের সাথে তোমার অ্যাটাচ করা থাকবে। তো পাশে থেকে যখন তোমার এই যে উইন্ড লোড বা আর্থকুয়েক লোড যেটা আসুক সেটা যখন পড়বে, সেটা ওই স্ল্যাবের মাধ্যমে তখন হচ্ছে এরকম বিম কলামের মধ্যে যাবে, বিম কলাম থেকে তখন হচ্ছে সরাসরি ফাউন্ডেশনের মাধ্যমে গ্রাউন্ডে চলে যাবে। সো যেই এলিমেন্টটা তোমার এই যে ল্যাটারাল লোডটাকে বিম এবং কলামে ট্রান্সফার করে দেয়, সেটা হচ্ছে তোমার ডায়াফ্রাম। সো এই যে তুমি দেখতেছো যে এই পুরোটা একটা স্ল্যাব, তাই না, এটা একটা খুবই ডিপ একটা বিম হিসেবে কাজ করবে ল্যাটারাল লোডের ক্ষেত্রে। সো যার কারণে তোমার এই পাশটা কম্প্রেশন থাকবে, এই পাশটা টেনশনে থাকবে।
সো অ্যাকচুয়ালি এটা একটা ডায়াফ্রাম, এটা আমি এটা নিয়ে কেন বেশি বলার সময় নেই, আমাদের একটু তাড়া আছে। সো ডায়াফ্রামটা আমরা ডিফাইন করে দিই। সো এখানে যে অ্যাসাইনে তো আসলাম, তাই না? এবার হচ্ছে আমাদের এই সবগুলা স্ল্যাব সিলেক্ট করতে হবে ওয়ান বাই ওয়ান। তো এটা না স্ল্যাবগুলো সিলেক্ট না করে আমি এখান থেকে প্রপার্টিজে এসে স্ল্যাব সেকশন জাস্ট স্ল্যাব 5 ইঞ্চি সিলেক্ট করে দিলাম। রিমেম্বার নট দ্য স্টেয়ার, শুধুমাত্র তোমার এই স্ল্যাবগুলো। আমি এই জন্য হচ্ছে তোমার এই যে স্ল্যাব মানে স্টেয়ারের ল্যান্ডিংটা তোমার সেপারেটলি তো আমি মানে ডিফাইন করে নিয়েছি। স্ল্যাব 5 ইঞ্চিটাকে আমি সবগুলো সিলেক্ট করলাম, এখানে সবগুলো সিলেক্ট হয়ে গেছে। দিয়ে হচ্ছে আমি D1 দিয়ে অ্যাপ্লাই, যে আমার ডায়াফ্রামটা এখানে বসে গেছে। আচ্ছা, এবার হচ্ছে আমাদের উইন্ড লোডটা ডিফাইন করতে হবে। সেটার জন্য ডিফাইনে এসে লোড প্যাটার্নস, এখানে উইন্ড লোড এসে তারপরে উইন্ডে এসে আবার সিমিলারলি ASC 705 দিয়ে অ্যাড লোড। এবার হচ্ছে মডিফাই ল্যাটারাল লোড। আচ্ছা, এটা একটু বলে নিয়ে যে উইন্ড লোডটা কি জিনিস। সো ইট ইজ দ্য ইফেক্ট অফ অ্যাটমসফিয়ার পাসিং বাই স্টেশনারি স্ট্রাকচার, তাই না? তোমার যে অ্যাটমসফিয়ারে যে উইন্ডটা পাস হচ্ছে সেটা মানে স্ট্রাকচারের সাথে ধাক্কা খেয়ে স্ট্রাকচারকে একটা প্রেশার দিচ্ছে, সেটা হচ্ছে তোমার উইন্ডের ইফেক্ট। তো ওই ইট ইজ কন্ট্রোল বাই অ্যাটমসফিয়ারিং অ্যান্ড অ্যারোডাইনামিক্স ইফেক্ট। অ্যাটমসফিয়ারিক হচ্ছে তোমার যে উইন্ডের নেচার, আর অ্যারোডাইনামিক ইফেক্ট হচ্ছে তোমার যে বিল্ডিং এর শেপটা, তোমার হাইট, উইড অ্যান্ড লেংথ তোমার বিল্ডিং এর। সো এটা হচ্ছে এই ফর্মুলা দিয়ে তোমার ক্যালকুলেট করতে হয় যে মানে এখানে পিটা হচ্ছে মানে প্রেশার, অ্যাকচুয়াল প্রেশার। সো এই কিউটা হচ্ছে তোমার উইন্ডের ভেলোসিটির জন্য কত প্রেশার আসতেছে সেটা। দেন হচ্ছে এই সিপিটা হচ্ছে তোমার কি বলে অ্যারোডাইনামিক্স ইফেক্ট, তোমার বিল্ডিং এর শেপের উপর ডিপেন্ড করবে। আর জিটা হচ্ছে গাস্ট। আচ্ছা, এটা হচ্ছে র্যাপিড ফ্লাকচুয়েশন অফ উইন্ড। সো তোমরা টিভিতে একটা খবর শুনছো না যে দমকা ঝড়ো হাওয়া? ওই দমকা ঝড়ো হওয়ার জন্য না আমরা অ্যাকচুয়ালি আরেকটু কমের জন্য ডিজাইন করি। সো এখানে একটা উইন্ডের ম্যাপ দিছি যে বিএনবিসির, যে বাংলাদেশে কোন জায়গায় কত স্পিডের উইন্ড আসলে ট্রাভেল করে। সো আমাদের ঢাকার মধ্যে রাফলি যে 62.5 দেখা যাচ্ছে এখানে, 62.5 MPH, সরি এখানে মিটার পার সেকেন্ডে দেওয়া আছে। সো আমাদের ইটাপসি কিন্তু তোমার এই যে MPH ইনপুটটা দেওয়া লাগবে। সো এটাকে আমরা যদি MPH 62.5 2.5 যদি আমরা MPH নিই, তো সিম্পলি জাস্ট 2.237 দিয়ে মাল্টিপ্লাই করলে চলে আসতেছে রাফলি 140 মাইল পার আওয়ার। এটা একটু মাথায় রাখো। সো এটা হচ্ছে ফর্মুলাটা, যেখানে ভিটা হচ্ছে উইন্ডের ভেলোসিটি, বাকিগুলো হচ্ছে একটা কনস্ট্যান্ট, যে কেজেডটা হচ্ছে তোমার এক্সপোজার কনস্ট্যান্ট, যেটা বলতেছি একটু পরে। তো উইন্ডটা তোমার স্ট্রাকচারকে ঠিক এইভাবে প্রেশার দিবে, যে সে এই দিক থেকে উইন্ডটা আসতেছে, এটা শেয়ার দিই। সে আমার এই দিক থেকে উইন্ডটা আসতেছে, তো আমার এখানে এই যে এরকম একটা প্রেশার দিচ্ছে, এখানে যে এরকম একটা তোমার এই যে এরকম ব্লকটা দেখতে পাচ্ছ, প্রেশার ব্লক এটা। সো এটার কারণে তোমার বিল্ডিং এর উপর যত ফোর্স আসতেছে সেই ফোর্সগুলো ক্যালকুলেট করতে হবে। আর ঢাকার মধ্যে হয়তো উইন্ডটা গভর্ন করে না, কিন্তু তোমার কোস্টাল এরিয়া যেগুলো আছে, যেমন তোমার যে সমুদ্রের পারে, সেগুলো হচ্ছে তোমার সেগুলো তো উইন্ডটা খুবই আসলে গভর্ন করে। দেখা যাচ্ছে সেখানে আর্থকুয়েকের সাথে উইন্ড লোডটা বেশি হয়ে যায় তখন ওখানে। সো সো এই বেসিক উইন্ড স্পিড ভিটা আসলে তোমার যে 3 সেকেন্ড গাস্ট স্পিড অ্যাট 10 মিটার অ্যাবভ দ্য গ্রাউন্ড ইন এক্সপোজার বি। এক্সপোজারটা বলতেছি তোমার গ্রাউন্ড থেকে 10 মিটার উপরে, ঠিক আছে? গ্রাউন্ড থেকে 10 মিটার উপরে 3 সেকেন্ড ধরে হচ্ছে উইন্ডের ভেলোসিটিটা মাপা হয়। 3 সেকেন্ডের একটা অ্যাভারেজ নেওয়া হয়, তার একটু পরে আবার একটা 3 সেকেন্ডের অ্যাভারেজ নেওয়া হয়। এভাবে থ্রু আউট 1 ইয়ার রিডিং নেওয়া হয়, এবং ওই 1 ইয়ারের মধ্যে হচ্ছে যে উইন্ড স্পিডটা বেশি হয় সেটাই হচ্ছে আমাদের বেসিক উইন্ড স্পিডটা ধরে। সো এই উইন্ড স্পিড আসলে কোন জায়গায় মেজার করা হয় সেটা হচ্ছে আমাদের এক্সপোজার বি তে মেজার করা হয়েছে। তোমার এখানে খেয়াল করতে হচ্ছে যে আমি সি কাইটে বি লিখছি, সিটা হচ্ছে এসসির ক্যাটাগরি আর বিটা হচ্ছে আমাদের বিএনবিসি ক্যাটাগরি, উইথ দ্য অ্যানুয়াল প্রবাবিলিটি অফ 0.2 এক্সিডিং, মানে তোমার 50 ইয়ার রিটার্ন পিরিয়ড, মানে যেই ঝড়টা প্রতি 50 বছরে একবার আসবে, ঠিক আছে? সো
এই মানে প্রতি 50 বছরে একবার আসবে এরকম একটা ঝড় হচ্ছে আমাদের ডিজাইন উইন্ড স্পিড। সো সো এই কেজেড যে ফ্যাক্টরটা আমাদের এই যে ডিজাইন উইন্ড স্পিডটা আমরা আসলে দেখলাম কি জিনিস, এবার হচ্ছে কেজেড ফ্যাক্টরটা, এটা হচ্ছে তোমার বিল্ডিং এর শেপের উপর ডিপেন্ড করে। সো আমাদের সময় সময় চলে যাচ্ছে। সো আমি 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 এগুলো একটু স্কিপ করে যাই, তোমরা একটু দেখে নিও, ঠিক আছে? আমি দেখাচ্ছি না। কেজেড একটা এখানে চাইলে তুমি ক্যালকুলেট করতে পারো, আবার হচ্ছে এখানে টেবিল দেওয়া আছে এখানে পুরোটা একটা কেজেড এর জন্য। তারপর হচ্ছে কেজেডটি। কেজেডটি হচ্ছে তোমার যে টপোগ্রাফিক্যাল কনস্ট্যান্ট, যেখানে তোমার যে নিচে আছে এই সবগুলা বাতাস এইখানে গিয়ে হচ্ছে তোমার আছে জমা হয়েছে। সো এখানে একটু প্রেশারটা বেড়ে গেছে। সো এটা ছিল ইনিশিয়াল প্রেশার, তোমার যে প্রেশারটা বেড়ে হচ্ছে এই ইফেক্টটা আসছে। সো যদি ফ্ল্যাট টেরেন হতো এরকম, সো তখন এটার কেজেডটি হতো তোমার 1, কেজেডটি 1 হতো, বাট এখানে একটু বেশি হবে। সো আমাদের এটা ফ্ল্যাট টেরেন আছে, তো আমরা এটা 1 ধরে নিব। এখানে যে ডিটেলস টেবিল দেওয়া আছে কোনটার জন্য কত ভ্যালু। এবার হচ্ছে ডিরেকশনালিটি ফ্যাক্টর, যে উইন্ডটা তোমার কোন দিক থেকে আসতেছে এই ছেলের উপর ডিপেন্ড করে একটা ফ্যাক্টর আছে, এটা নিয়ে বললাম না। সো এটা যে আমাদের যে মেইন উইন্ড ফোর্স রেজিস্ট্যান্স সিস্টেম 0.85, আমরা এই ভ্যালুটা ইউজ করব। আর হচ্ছে রিটার্ন পিরিয়ডটা এটা একটু বলতে হবে, যে তোমার নর্মাল স্ট্রাকচারের জন্য 50 এর রিটার্ন পিরিয়ড ইউজ করা হয়। 50 মানে হচ্ছে তোমার আবাসিক বিল্ডিংটা এমন একটা ঝড় সে রেজিস্ট করবে যেটা যে ঝড়টা প্রতি 50 বছর একবার আসে, ঠিক আছে? তারপর হচ্ছে হসপিটালের জন্য, হসপিটালটা তোমার মানে এমন একটা ঝড় রেজিস্ট করবে যেটা হচ্ছে প্রতি 100 বছরে একবার আসে। সো মানে হসপিটালের জন্য তুমি ঝড়ের ইন্টেন্সিটি বেশি ধরছো। একটা যে লো রিস্ক বিল্ডিং যেগুলো বললাম, ওই যে তোমার কি বলে গোয়াল ঘর, দেন হচ্ছে ধানের বাগার, যেগুলো সেগুলো হচ্ছে প্রতি 25 বছরে একবার আসে, এরকম একটা ঝড়ের জন্য ডিজাইন করলেই হবে। সো এই তিনটা ঝড়ের জন্য কি আমরা 3টা ম্যাপ প্রডিউস করব? না, আসলে এখানে তোমার এই বিএনবিসিতে তোমার 50 ইয়ার্সের জন্য উইন্ড স্পিডটা দেওয়া আছে। যে 50 ইয়ার্সের ওই উইন্ড স্পিডকে একটা সার্টেন কোএফিসিয়েন্ট দিয়ে মাল্টিপ্লাই করলে তুমি 100 ইয়ার্স এবং 25 ইয়ার্স পেয়ে যাবে। সেটাই হচ্ছে তোমার যে এই ইম্পর্টেন্স ফ্যাক্টরটা। সো তোমার এই যে 50 ইয়ার্স সেটা হচ্ছে তোমার যে 1 তো আছেই, তোমার যে 25 ইয়ার্সেরটা হচ্ছে তোমার 0.87, আর 100 ইয়ার্সেরটা যে 0.15। আচ্ছা, আমরা এখানে 1টা ইউজ করবো কারণ আমাদের একটা আবাসিক বিল্ডিং। আচ্ছা, গাছটা হচ্ছে তোমার যে র্যাপিড ফ্ল্যাকচুয়েশন অফ উইন্ড, তোমার এখানে দেখতে হচ্ছে যে প্রোফাইলটা যেটা, তাই না, এটা উইন্ড স্পিডে খুব র্যাপিডলি ফ্ল্যাকচুয়েট করতেছে। আর এই যে এইটা হচ্ছে তোমার অ্যাভারেজটা। সো তোমার এই পিকটা এবং পিক উইন্ড এবং অ্যাভারেজ উইন্ডের যে রেশিও, সেটা হচ্ছে গাস্ট। সো নর্মালি এটা 0.85 ধরা হয় ফর রিজিড বিল্ডিং। আর ফ্লেক্সিবল বিল্ডিং এর জন্য বড় ক্যালকুলেশন আছে, বাট আমাদের বিল্ডিংটা যেহেতু রিজিড, আমাদের ওই ক্যালকুলেশন আপাতত দেখা লাগতেছে না। আচ্ছা, গাছ থেকে এগুলো একটু দেখে নিই, আমাদের সময় একটু কম। সারফেস রাফনেসটা এএসসির বি হচ্ছে আমাদের এ, আর এএসসির সি আমাদের বি, এবং এএসসির ডিটা হচ্ছে আমাদের সি। কেন আমি বলি যে এটা দেখা যায় যে এত ডেন্সলি পপুলেটেড বিল্ডিং গুলো, এটা হচ্ছে তোমার কি বলে এএসসিতে এটা আগে ছিল, এখন ডিলিট করে দেওয়া হয়েছে। যে এত ডেন্সলি পপুলেটেড না ধরে পরেরটা যেটা, এই যে এটা এক্সপোজার বি, একটু এই যে ক্লোজলি স্পেসড গুলা, যে একটা বিল্ডিং এ যে একটা বিল্ডিং, তাই না, এটাকে হচ্ছে মানে এক্সপোজার কন্ডিশন বি ধরা হয়েছে। তো আগেরটা যদি রিলেটিভ করে দিচ্ছে, তো আমাদের বিএনবিসি তো হচ্ছে আগেরটা নেয়, এটাকে তারা হচ্ছে এ ধরে দিয়ে দিছে, ঠিক আছে? তো এটা হচ্ছে তোমার যে এ সি এর বি, আর এটা হচ্ছে বি আর সি এর মধ্যে মাঝামাঝি ট্রানজিশন। আর এটা হচ্ছে তোমার যে মানে পিওরলি এ সি সি, যেটা একদম মানে কিছুই নাই, বাট কোস্টালও না আবার, ঠিক আছে? তো এটা হচ্ছে আমাদের বিএনবিসির বি, আর এটা হচ্ছে একদম পিওরলি একদম যে আমাদের বিএনবিসির সি, ঠিক আছে? আর এটা হচ্ছে তোমার যে এ সি ডি আর কি। তো এই ডিসি কেন কনফিউশন আসছে বুঝতে পারছো তো, তাই না? যে এই এক্সপোজার এটা হচ্ছে ইয়ার থেকে কি বল এএসসি থেকে ডিলিট করে দেওয়া হয়েছে, এই জন্য মানে এত কনফিউশনটা আসছে। সো এই এক্সপোজার সি তে তোমার হাইয়েস্ট উইন্ড স্পিডটা আসবে, যেটা কোস্টাল এরিয়া মেইনলি। সো এখানে যে তোমার টেবিলি করা আছে, যে ওই ম্যাপ যেটা ছিল সেই ম্যাপটাকে আবার এখানে ট্যাবুলেট করা হয়েছে। আচ্ছা, এবার হচ্ছে লোড কেসটা, উইন্ডের লোড কেসটা যেটা তোমার সেই এটা হচ্ছে তোমার স্ট্রাকচারটা, তাই না? তো এখানে হচ্ছে 12টা লোড কেস অটোমেটিক ডিফাইন করে নেয় উইন্ডের জন্য। তো একটা মানে প্রথমটা হচ্ছে এইভাবে আসলো, তাই না? সেকেন্ডটা হচ্ছে এইভাবে আসলো, মানে এটা পারপেন্ডিকুলার, এই যে 90 ডিগ্রি।
থার্ডটা হচ্ছে তোমার এই যে ইসেন্ট্রিসিটি 15%। দ্যাট মিনস এইটাই তোমার বিল্ডিং এর তোমার বিল্ডিং এর সেন্টার অফ রিজিডিটি, যেটা মানে তোমার সেন্টার অফ রেজিস্ট্যান্সটা হচ্ছে এই বরাবর, তোমার উইন্ডের প্রেসারের সেন্টারটা হচ্ছে এখানে আছে। তোমার উইন্ডের প্রেসারটা তখন এই যে এইরকম আসলো আর কি, একটু নন লিনিয়ার, তখন কি সেন্টার অফ প্রেসারটা এইদিকে না। তো এখানে যে এই এসেন্ট্রিসিটি যেটা, সেটা আমার হচ্ছে ই। সো ই ডিভাইডেড বাই হচ্ছে এই লেন্থটা, সেটা আমার যদি এল হয়, তাই না। সো তো ই ডিভাইড বাই এল হচ্ছে আমার এই যে এসেন্ট্রিসিটি রেশিও। তো একবার হচ্ছে তোমার এই যে পজিটিভ এসেন্ট্রিসিটি দিছে, আরেকবার নেগেটিভ এসেন্ট্রিসিটি দিছে। তো সিমিলারলি আবার এই যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল, তার আবার সিমিলার পজিটিভ এসেন্ট্রিসিটি, নেগেটিভ এসেন্ট্রিসিটি। সো এবার এরকম করে টোটাল যে 12টা লোড কেস এখানে আছে আর কি। সো আমরা দিয়ে দিই এখানে 12টা লোড কেস থাকলে মানে আমাদের এখানে শুধু এই টাইপস ইনপুট দেওয়া লাগবে, শুধু হচ্ছে এখানে উইন্ড স্পিডটা যেটা আমরা 140 আমরা মেজার করেছিলাম, আর গাছ তো বললাম এগুলো তোমার ঠিকঠাকই থাকবে। আর হচ্ছে আমাদের টপ স্টোরেজে 4 আর বটম স্টোরেজে আমরা হচ্ছে গ্রাউন্ড থেকে আমরা মেজার করব, ঠিক আছে। এটা তোমরা গ্রাউন্ড করে দিবা, কারণ তোমার গ্রাউন্ডের নিচে তো উইন্ড নাই, তাই না। ইনক্লুড প্যারাপেট তুমি 3 ফিট হাইটের প্যারাপেট দিয়ে দিলা, দিয়ে ওকে দিলা। সো ওকে, আমাদের হচ্ছে সব ধরনের লোড অ্যাসাইন হয়ে গেল। এবার হচ্ছে আমাদেরকে লোড কম্বিনেশন দেওয়া লাগবে, যে বিএনবিসিতে এই লোড কম্বিনেশনগুলো বলে দেওয়া আছে। সো এখানে যে এফ এফ টি, তারপরে যে রেইন লোড, আরো অনেক কিছু আছে, এগুলো আমরা ইউজ করি না। সো এগুলো বাদ দিয়ে হচ্ছে তোমার যেগুলো থাকে সেগুলো একটু সামারাইজ করেছি। যে এটা দেখানো হচ্ছিল যে লোড কম্বিনেশন কি জিনিস, সেগুলো একটু দেখে নিও। সো ওইগুলো বাদ দিয়ে তোমার এইগুলো হচ্ছে তোমার সামারাইজ হয়েছে। সো এখানে আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে যে ওই যে বলেছিলাম না যে আর্থকুয়েকের ভার্টিক্যাল লোড, যে আর্থকুয়েকটা হচ্ছে 3 ডাইমেনশনাল একটা লোড, সেটা একটা ভার্টিক্যাল ইফেক্ট আছে এখানে, তাই না। তো আর্থকুয়েকের যে সেই আর্থকুয়েকের লোড কম্বিনেশন যেগুলা, সেগুলোতে আমাদের হচ্ছে তোমার এই মানে আর্থকুয়েক ভার্টিক্যালটা কনসিডার করতে হবে, আবার আর্থকুয়েকের হরাইজন্টাল কনসিডার করতে হবে। সো এখানে এই যে ভার্টিক্যাল ইফেক্টটা ক্যালকুলেট করার একটা ফর্মুলা দেওয়া আছে, সেটা হচ্ছে এখান থেকে আসলে তোমার যে দেখাই, আমাদের জোনের জন্য হচ্ছে জেড এর ভ্যালু ছিল 2 এবং এস এর ভ্যালু ছিল হচ্ছে 1.15। সো সেখান থেকে আসলে 0.726। সো এই ভার্টিক্যালটা যদি বসে আমাদের হচ্ছে চেঞ্জ হবে কোথায় কোথায়, এই 5 নাম্বারে এবং হচ্ছে 7 নাম্বারে চেঞ্জ হবে, কারণ এই দুইটা হচ্ছে আমাদের আর্থকুয়েক আছে, আর কোথাও আর্থকুয়েক নেই। সো 5 নাম্বারটা চেঞ্জ করে হচ্ছে তোমার এই যে ই এর জায়গায় ইভি প্লাস ইএস বসছে। সো ইভি হচ্ছে তোমার যে 0.76 ডি। সো ডিটা এটার সাথে যোগ হয়ে গেছে। আর এখানে তোমার এই যে এখানে নেগেটিভের জন্য হচ্ছে তোমার মোস্ট সিভিয়ার কন্ডিশন হয়, তার কারণে এই দুটো লোড কম্বিনেশন হচ্ছে মডিফাই হয়েছে, মানে এই যে 5 আর 7 পরিবর্তে আমরা এই দুটো ইউজ করবো আর কি। তো সামারাইজ করলে আমরা হচ্ছে এই লোড কম্বিনেশনগুলো ইউজ করবো। সো যদি এখানে আমরা আসি ডিফাইন লোড কম্বিনেশনস, সো আমরা হচ্ছে এই যে এখানে অ্যাড ডিফল্ট ডিজাইন কম্পোজ দিব। তোমরা চাইলে এখান থেকে একটা করে কম্বিন করতে পারো, বাট আমাদের এখানে বাই ডিফল্ট অনেকগুলো করা আছে। সো অ্যাড ডিফল্ট কম্বিনেশন আছে কংক্রিট ফ্রেম ডিজাইন, দেন ওকে। সো আমাদের এই যে এখানে যে এতগুলা ছিল, ঠিক আছে, মোটামুটি সবগুলাই হয়ে গেছে, জাস্ট একটু মডিফাই করতে হবে। যে তোমার যে রুফ লাইভ লোডের ব্যাপার আছে, যে ইয়াটা রুফ লাইভ লোডটা, আর হচ্ছে গিয়ে তোমার এই যে আর্থকুয়েকের দুইটা চেঞ্জ করতে হবে তোমার। সো আচ্ছা, এই আর্থকুয়েকের দুইটা তোমাকে চেঞ্জ করতে হবে। সো আমি একটু বলে দিই, তোমরা নোট ডাউন করে নাও যে 2 নাম্বারটা 5 6 হচ্ছে 11 12 এবং লাস্টের 6টা। আচ্ছা, লাস্টের 6টা তো দেখছি না, আচ্ছা এখানে আরো বেশি আসার কথা আর কি, মানে টোটাল লাস্টের 6টাই আর কি। তো এগুলোকে আমরা ডিলিট করে দিব, ঠিক আছে। ডিলিট করে দিয়ে আমরা হচ্ছে কি অ্যাড করবো, আমরা বলি অ্যাড নিউ কম্বো দিয়ে 1.246 ডেট প্লাস হচ্ছে আর্থকুয়েক প্লাস লাইভ ডেট অ্যাড হইলো, ফ্লোর ফিনিশ অ্যাড, পার্টিশন ওয়াল অ্যাড, আর হচ্ছে আর্থকুয়েক অ্যাড, হচ্ছে কি আমার লাইভ লোডটা। সো ডেড লোডে ছিল কত 1.246, এগুলো আমার ডেড লোড। এগুলোকে আমরা 1.246 দিতে হবে আমাদেরকে। হচ্ছে আমাদের এটা একটা হয়ে গেল। সিমিলারলি এটা কপি একটা বানাই,
এটা হচ্ছে তোমার এখানে প্লাসের জায়গায় মাইনাস হবে, এখানে সিম্পলি এটাকে প্লাসের জায়গায় তোমরা মাইনাস করে দাও, -1 এটাকে আর্থকুয়েক লোডটাকে দিয়ে ওকে। পরে হচ্ছে আমরা কপি কম্বো দিয়ে যে এখন সবগুলো আমরা চেক করি 0.846 বি হচ্ছে প্লাস ই এবং পরেরটা হবে মাইনাস ই 0.846 এটা 1 এবং এটা হচ্ছে আমার ডিলিট হয়ে যাবে। ওকে, সিমিলারলি এটা একটা কম্বো যদি আমি বানাই এটা হবে -1, এটা -1 দিতে হবে এখানে। পরে হচ্ছে তোমার সার্ভিস লোড কম্বিনেশন, যে এখানে ডি প্লাস হচ্ছে এল অনলি, আমার এখানে ডেড লোডের 1, পরে ওই যে তোমার পার্টিশন ওয়ালে 1, দেন হচ্ছে ফ্লোর ফিনিশ 1, আরেকটা হচ্ছে লাইভ লোডটা দিতে হবে অনলি দিয়ে ওকে। তো রুফ লাইটটা অ্যাড করে নিই না, আচ্ছা রুফ লাইভ লোডের কম্বিনেশনটা আচ্ছা আমি দেখি, আপাতত এই কটা দিলে হবে, দিয়ে ওকে দিলাম। আমাদের স্টেপসে গেলে কম্বিনেশন পর্যন্ত আমাদের ডিফাইন হয়ে গেছে, এবার হচ্ছে আমাদের মেশিং করে দিতে হবে। সো ডিফাইনে সরি অ্যাসাইন শেল এই যে ফ্লোর অটোমেশন, আমাদের এখানে সবগুলা যা আছে সবগুলাকে আমরা ইয়ে করে দেবো, মেশিং করে দেবো। সো ল্যান্ডিং স্ল্যাব, পাসিং স্ল্যাব, স্টেয়ার স্ল্যাব সবগুলো সিলেক্ট করে দেন হচ্ছে যে একটা 5x5 এই অপশনটা সিলেক্ট করে 5x5 দিয়ে অ্যাপ্লাই, ঠিক আছে। আমার এই সবগুলো 5x5 মেশ হয়ে গেছে। মেশ মানে হচ্ছে তোমার যে ছোট ছোট এলিমেন্ট এসে ভাগ করে নেবে, তুমি যত বেশি মেশিং দিবে তত বেশি তোমার রেজাল্টটা অ্যাকুরেট হবে, বাট তোমার হচ্ছে এতে মডেলটা হচ্ছে তোমার খুব ভারী হয়ে যাবে আর কি, ঠিক আছে। সো একটা রিজনেবল মেশিং তোমাকে রাখতে হবে। আমি এখানে 5x5 দিলাম। সো দেওয়ার পরে আমাদের আর কিছু বাকি নাই, হচ্ছে আমরা অ্যানালাইসিস দিতে পারি। আর আমরা একবার চেক করে নিই মডেলটা সব ঠিক আছে কিনা, কোনো ওয়ার্নিং নেই। সো আমরা এবার অ্যানালাইসিস দিতে পারি। সো এখানে হচ্ছে আমাদের এই যে টিপ ফার্ম শেপটা দেখাচ্ছে, হ্যাঁ ডিফর্ম শেপটা আমরা যদি ডিফর্ম শেপটা দেখি, আনডিফর্ম দিয়ে দিলাম, এখানে কেসে এসে আর্থকুয়েকের জন্য দেখাই স্টেপ, যে তোমাদেরকে বলেছিলাম না যে প্লাস ইসেন্ট্রিসিটি মাইনাস ইসেন্ট্রিসিটি 6টা লোড কেস, আমরা এখানে 6টা হ্যাঁ আর্থকুয়েকের জন্য যে এই একটার জন্য আমাদের যে এভাবে ডিফ্লেক্ট করছে, পরের কেসের জন্য এই যে সিমিলারলি যে এই দিক থেকে লোডটা গেছে ওভাবে ডিফ্লেক্ট করছে। দেন হচ্ছে নাম্বার 3 এর জন্য তোমার ওই যে পজিটিভ ইসেন্ট্রিসিটি, ঠিক আছে। হ্যাঁ মানে তোমার এই যে আর্থকুয়েক লোডটা একদম সেন্টারে না আসে একটু এসেন্ট্রিক ভাবে এসে গেছে, মানে একটু সরে এসে গেছে। পরে হচ্ছে তোমার যে ওয়াই ডিরেকশনে পজিটিভ এসেন্ট্রিসিটি, মানে তোমার যেখান থেকে একটু সরের দিকে গেছে। পরে হচ্ছে এক্স ডিরেকশন নেগেটিভ এসেন্ট্রিসিটি, দেন হচ্ছে এক্স ডিরেকশন পজিটিভ এসেন্ট্রিসিটি। সেখানে অনেকগুলো মানে লোড প্যাটার্ন আছে। সো আমরা যেহেতু আমাদের একটুখানি সময় আছে, আমরা যে ডিজাইনটা দেখা, আচ্ছা আমরা রেজাল্ট আউটপুটটা দেখাই আগে তোমাদেরকে। এলিভেশন, আমরা যে কোনো একটা এলিভেশনে গেলে ডিফারেন্স আমরা হচ্ছে মোমেন্টগুলো যদি দেখি, তাই না, ডেড লোডের জন্য হচ্ছে তো আমার এরকম মোমেন্ট আসছে, তারপরে হচ্ছে লাইভ লোডের জন্য এই যে এরকম আসছে, তারপর আর্থকুয়েক লোডের জন্য দিয়ে দেখি বিভিন্ন স্টেপ আছে এখানে। আর্থকুয়েক প্রথমটার জন্য এইভাবে, পরেরটার জন্য এইভাবে লোড আসছে, পরেরটা এভাবে আসছে, এরকম মানে বিভিন্ন লোড কেস আছে। সো এবার হচ্ছে লাস্টে এর ডিজাইন পার্টটা একটু দেখাই। মিনিট, হ্যাঁ সো লাস্টের ডিজাইন পার্টটা যদি একটু দেখাই, এখানে যে ডিজাইনে এসে কংক্রিট ফ্রেম ডিজাইন, আমাদেরকে আগে যে লোড কম্বিনেশনগুলো সিলেক্ট করে দিতে হবে ডিজাইনে। তো এখানে ডিফল্টগুলো আগে থেকে সিলেক্ট হয়ে আসছে, আমরা যেগুলো পরে অ্যাসাইন করেছিলাম সেগুলোকে আবার তোমাকে এখানে অ্যাড দেওয়া লাগবে, দিয়ে ওকে ওকে দেওয়ার পরে এবার হচ্ছে ডিজাইনে এসে যে কংক্রিট ফ্রেম ডিজাইন, এবার যে স্টার্ট ডিজাইন চেক, এই দেখতে পাচ্ছ আমাদের এখানে রিইনফোর্সমেন্টটা দেখাচ্ছে এখানে। সো এখানে ডিজাইনে গিয়ে কংক্রিট ফ্রেম ডিজাইন ডিসপ্লে, যে ডিসপ্লে ডিজাইন ইনফো, এখানে লঙ্গিটিউডাল রিইনফোর্সমেন্ট তোমাকে সেখানে দেখাচ্ছে যে এত ইঞ্চি স্কোয়ার তোমার রিইনফোর্সমেন্ট লাগবে। আমি যদি আমি এখানে রিভার পার্সেন্টেজটা দেখাই, এখানে তোমার যে এত পার্সেন্ট দেখাচ্ছে, আবার এখানে দেখতে পাচ্ছ ওএস,
ইট মিনস ওভার স্ট্রেস, তার মানে আমার এই কলামগুলো ফেল করছে, আমাকে এই কলামগুলোর কি বলে সাইজ বাড়াতে হবে আমাকে, ঠিক আছে? সো এগুলা তোমার তোমরা যদি এখন এগুলো পড়ো নাই, সো এগুলো নিয়ে ডিটেলস আলোচনা না করি। আসলে আজকের ক্লাসটা আসলে অনেক লম্বা ছিল, যার কারণে খুব তাড়াহুড়ো করে আগাইতে হয়েছে। তোমরা অনেকে হয়তো অনেক কিছু বুঝো নাই যে আমি আসলে কি বলতেছি। আর্থকুয়েক, উইন্ডে তোমাদের জন্য হয়তো একটু ক্রিটিক্যাল হয়ে গেছে, স্পেশালি যারা এখন সেকেন্ড ইয়ারে আছো। আর আমাদের ডিপার্টমেন্টে যেহেতু স্ট্রাকচার একটু করুণ অবস্থা, সো আই ক্যান অ্যাকচুয়ালি আন্ডারস্ট্যান্ড যে কি হচ্ছে এখানে। সো কারো যদি প্রবলেম হয়ে থাকে, আই এম ভেরি মাচ সরি, বাট আই ট্রাইড মাই বেস্ট অ্যাকচুয়ালি। সো আমাদের এই ডিজাইন পার্টটা শেষ হয়ে গেল। সো তোমাদের অ্যাসাইনমেন্ট থাকবে হচ্ছে যে এই প্ল্যানটা। এটা খুবই সিম্পল একটা প্ল্যান, মানে ভয় পাওয়ার কিছু নেই। তোমাদের যদি কখনো কিছু হেল্প লাগে, আমরা অলওয়েজ আসি তোমাদের সাথে। সেটা যে কলাম এখানে দেওয়া আছে, কলামে স্পেসিংগুলো যেখানে দিয়ে দিছি, এটা তোমরা দেখে অ্যাসাইনমেন্ট করবো। তোমাদের কাছে যথেষ্ট সময় আছে। তোমাদের যদি প্রয়োজন হয়, আমরা আবার হচ্ছে তোমার কি বলে কোশ্চেন অ্যান্সার সেশন করবো আমরা, বা ওই যে প্রবলেম সলভিং সেশন আমরা করবো সমস্যা হলে। সো এই অ্যাসাইনমেন্টটা তোমরা হচ্ছে দাও, অ্যান্ড দিস আর দ্য রেফারেন্স, এখান থেকে আছে আমি ওই এত কিছু নিয়েছি। আর থ্যাংক ইউ, দ্যাটস ফর টুডে। কারো কোনো কোশ্চেন থাকলে তোমরা করতে পারো, অ্যান্ড আই উইল বি ভেরি মাচ সারপ্রাইজ যদি আজকে কারো কোনো কোশ্চেন না থাকে। Thank you, Shahryar Bhai, for this amazing session. If anybody has any kinds of question, they can ask now. Please don't leave the meeting. Our guest will join us soon. Till then, we will wait for him. We will take a group photo after the session. If possible, then turn on your cameras. Thank you. ওকে, কারো কোনো কোশ্চেন নেই তাহলে এত লম্বা সেশনে? ভাই টু বি ভেরি অনেস্ট, অনেক কিছুই আসলে বুঝি নাই, কিন্তু ওই রেকর্ডিংটা বেশ কয়েকবার দেখার পর হ্যাঁ, তোমাদের রেকর্ডিং দেখা লাগবে এটা অ্যাকচুয়ালি। তো আমি মানে যাদের আসলে শেখার ইচ্ছা আছে, তারা আসলে দেখা গেছে মানে এক রেকর্ডিং 5 বার দেখে হলো তারা শিখবে। এখানে আমি মানে খুব একটা এক্সপ্লেন করতে পারিনি আজকে, যেহেতু আমাদের টাইম লিমিটেশন ছিল একটু। সো তোমাদের যখন যা প্রবলেম হয়, তোমরা হচ্ছে কোশ্চেনের লিস্ট করে আমরা প্রবলেম সলভিং সেশন আমরা মানে অবশ্যই করবো আমরা। হ্যাঁ, আর কোনো পার্টে যদি সমস্যা হয় আমরা দেখি যে তোমরা বেশি কোয়েশ্চেন করতেছো, দরকার হলে ওইটা নিয়ে আলাদা একটা ভিডিও করে ওই যে রেকর্ডিং এর ফোল্ডারটা আমরা দিয়ে দিব, তাহলে সবার প্রবলেম আশা করি সলভ হবে। কথা হলো যে তোমরা যদি কমিউনিকেট করো যে এই জায়গায় প্রবলেম হতেছে, তাইলে আমরা এটার চেষ্টা করবো আর কি যথাসাধ্য সলভ করার। কিন্তু ধরো যে একটু যদি ভয় পাও যে না কি করাইছে একটু না দেখি বা না বলি, তখন হলো গিয়ে সমস্যাটা, বুঝছো? তো এইটাই আর কি। আসসালামু আলাইকুম ভাই, শোনা যাচ্ছে? হ্যাঁ, বলো। হ্যাঁ হ্যাঁ অ্যাসাইনমেন্ট 5 নিয়ে আমি একটু প্রবলেম ফেস করেছিলাম। হ্যাঁ, বলো। ভাই আমার হচ্ছে চেক মডেল দেওয়ার পর আমার 51টার মতো ওয়ার্নিং দেখাচ্ছিল। আচ্ছা, কি ওয়ার্নিং দেখাচ্ছে এটা? ভাই ওই যে স্টোরের একটা স্টোরি থেকে আরেকটা স্টোরির গ্যাপটা কম, এই টাইপের কিছু। আচ্ছা, কাইন্ড অফ লেট মি সি। আমি ভাই কিছুক্ষণ ট্রাই করেছিলাম, যখন কলাম আর বিমগুলো হচ্ছে যে আমি অ্যাসাইন করছিলাম। ভাই প্রথমে হচ্ছে যে আমি ফার্স্টে কলামগুলো অ্যাসাইন করছিলাম, দেন হচ্ছে বিমগুলো অ্যাসাইন করছিলাম, যার কারণে এই প্রবলেমটা আসছিল। পরে যখন আমি ট্রাই করলাম, আমি বিমটা আগে দিয়ে করলাম, তখন দেখলাম যে প্রবলেমটা হয়নি, মানে ওয়ার্নিংটা আর আসে নাই। বাট আপনি যখন দেখাচ্ছিলেন তখন তো আসলে মানে কলাম বা বিম যে কোনো একটা দিলেই হচ্ছে। হ্যাঁ, না, কলাম আগে দেয় বিম আগে দেয় প্রবলেম নয়। এটা হচ্ছে তোমার আমি আমি মানে আমার কাছে যেটা মনে হয়েছে, তোমাকে দেখাই, একটা নিউ মডেল দেখাই, তাই না? সব ঠিকঠাক থাক। যেটা হয় যে তোমার যদি একটার উপর যদি একটা ওভারল্যাপ করে যায় বিম, যদি এলিভেশনে গিয়ে দেখাই যে সে আমি এখানে দিয়ে দিলাম সবগুলা,
আচ্ছা এটা আমি বা এটা একটু ডিলিট করে আর একটা ড্র করে আমি এখান থেকে আমি এই পর্যন্ত একটা আছে আমি ড্র করলাম। সেটা হ্যাঁ, এখন যদি আমি অ্যানালাইজ দিই, হ্যাঁ এখন কিন্তু এই যে ওয়ার্নিং দেখাবে আমাকে, সেম ওয়ার্নিংটা তোমার যেটা বলতেছো চেক মডেলে যদি সেম ওয়ার্নিংটা না। হ্যালো হ্যালো জি ভাই, এরকমই কিছু একটা। হ্যাঁ তুমি দেখছো যে আমি এই যে বিমটা মানে একটার মধ্যে একটা ঢুকাই দিছি এই যে, সো এরকম ওভারল্যাপ করলে নরমালি জি ভাই, এরকম দেখায় আর এরকমই কি। কিছু একটা দেখাচ্ছিল। হ্যাঁ হ্যাঁ, তোমার কোনো একটা বিম দেখা গেছে এরকম একটুখানি ঢুকে গেছে, তুমি খেয়াল করো হ্যালো, নাই, শোনা যায়? ঠিক আছে? হ্যাঁ শোনা যাচ্ছে। তো তোমার কোনো একটা বিম দেখা গেছে এরকম একটার ভিতরে একটা ঢুকে গেছে বা কলাম কোনো একটা ভিতরে একটা ঢুকে গেছে, মানে এই জন্য হচ্ছে প্রবলেমটা হয়েছে। তুমি যেটা করবে যে এরকম স্ন্যাপ করে দিবা, ঠিক আছে? এরকম স্ন্যাপ মানে তুমি স্ন্যাপ করলে তারপরে ক্লিক করবা, ঠিক আছে? ওভারল্যাপিং ইস্যু এটা আর কি। বুঝতে পারছো কি বলছি? হ্যালো হ্যালো, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কেমন আছো শাহরিয়ার? জি ভাই আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি ভালো আছেন? এই তো ভাই, আলহামদুলিল্লাহ ভালো আছে। ইন্টারনেট আমি প্রবলেম ছিল আমি ওয়েট মানে আমার একটু। আচ্ছা, আমি ওয়েট করি, সমস্যা নেই, জি তোমরা কথা বলো। ওকে। আচ্ছা হ্যাঁ তোমার বুঝতে পারছো তুমি কি বলছি? কি জানি করছিলে কোশ্চেনটা? আচ্ছা যাই হোক, জি ভাই, আর কারো বুঝতে কোনো পেরেছি। কোশ্চেন আছে? হ্যাঁ ঠিক আছে। কারো কোশ্চেন না থাকলে আফিয়া প্লিজ টেক ওভার। Thank you, Pai. IT and ITians are very much connected. Wherever they go, they always feel the bond with IT and want to contribute to their alma mater. Today, we have with us as our respective guest our own Khondokar Istiak Ahmed Bhai from Civil Batch 14, who is now doing a wonderful job. We are very honored to have him with us. I would request Istiak Bhai to say something. The floor is yours, Bhai. Welcome home. Thank you for the introduction. Assalamu alaikum. Good evening to all. আমি খন্দকার ইসিয়াক আহমদ, আগেই পরিচয় দিয়ে দিচ্ছে। আমি মনে হয় বাংলাতেই কন্টিনিউ করি, আই থিংক এতে কানেক্টিভিটিটা ভালো তৈরি হবে। এম আই অডিবল? জি ভাই। জি জি ভাই ঠিক আছে। তো আজকের আসলে যেভাবে বললো